হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ড্রামার শুরুতেই আমাদের মিহু নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা অসুস্থ ছিল। তার চিকিৎসার জন্য একজন মাস্টারকে ডাকা হয়। তার গ্র্যান্ডফাদার মাস্টারের কাছে হাত জোড় করে বলে যে প্লিজ আমার নাতনিকে বাঁচিয়ে দাও, যার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিব। তখন আমাদের হু নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা ডক্টর ছিল, মেডিকেল নিয়েই পড়ছিল। তখন সে বলে আমি তার চিকিৎসা করতে চাই। তখন গ্র্যান্ডফাদার অনেক খুশি হয়, তবে মাস্টার বলে যে তুমি তার চিকিৎসা করতে পারবে না। গ্র্যান্ডফাদার বলে সে যদি চিকিৎসা করে আমার নাতিকে সুস্থ করে, তাহলে আমি তার সাথে মিহুর বিয়ে দিয়ে দিব। এটা শুনে সে মিহুর চিকিৎসা করতে রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয় ৩ বছর পর। এখানে আমরা ওই ফ্যামিলিকে আবারও দেখতে পাই। গ্র্যান্ডফাদার অনেক অসুস্থ। আমার গ্র্যান্ডফাদারকে যে সুস্থ করে দিবে, সে যা চাইবে আমি তাই দিব। প্রয়োজন হলে আমি তাকে বিয়েও করব। সিন পরিবর্তন হয়, আমরা মাস্টারকে দেখতে পাই। মাস্টারের কাছে হু চলে যায় আর তাকে গিয়ে বলে আমি ওই ফ্যামিলিতে আবার যেতে চাই। তখন মাস্টার বলে তুমি তো খুব ভালো করেই জানো মিহুকে না বাঁচালে কি হবে। তোমার মিহুর চিকিৎসা একদম কমপ্লিট করতে হবে। সে বলে হ্যাঁ আমি মিহুর চিকিৎসা করব, সাথে তার দাদার চিকিৎসাও করব। এই কথা বলে এখান থেকে সে রওনা হয়ে যায়, কারণ সে তার ফিয়ন্সে ছিল, তার চিকিৎসা তাকে করতেই হতো। অনেক পথ অতিক্রম করার পর সে একটি জঙ্গলে আসে। জঙ্গলে তার বাঘের সাথে দেখা হয়। সে যেহেতু কিছু, তার মধ্যে হয়তো কিছু শক্তি ছিল, এগুলো কি শক্তি আমি জানি না। তবে এই মুভিটা এমন টাইপের যে তার কাছে ম্যাজিক টাইপের কিছু আছে, যা দিয়ে সে চিকিৎসা করতে পারে। তারপর সে দাদার বাসায় চলে যায়। এখানে আমাদের দ্বিতীয় ক্যারেক্টার দেখানো হয় মিস তংকে। মিস তং এর কাছে লিন আসে আর বলে দাদার এমন এমন অবস্থা, এখন কি করা উচিত। টং যেহেতু কথা বলতে পারতো না, সে ইশারায় বলে তুমি গিয়ে দেখো আমি আসছি। এখানে মেয়েটি অনেক চিন্তিত হয়ে পড়ে তার দাদার জন্য, কিভাবে তার দাদাকে সুস্থ করবে। এদিকে হু চলে এসেছিল। লিন তাকে আটকায় আর বলে সে কি চায়। তখন সে জানায় যে সে চিকিৎসার জন্য এসেছে। সে বলে গ্র্যান্ডফাদারের চিকিৎসার জন্য তুমি এসেছো, তুমি কে তুমি। লিন তার সাথে তর্কে মেতে যায়, বলে আমি তো তোমাকে ভিতরে যেতে দেব না। তার কাছে যেহেতু নিডল ছিল, ওই নিডলগুলো ছুঁড়ে মারে, যার কারণে তার পা আর চলতে পারে না। সে এখানেই বসে থাকে। তারপর সে ভিতরে যায়। ভিতরে একটি রুমে প্রবেশ করলে সে মিস টংকে দেখতে পায়। মিস টংকে দেখার পর সে বুঝতে পারে তার পায়ে ব্যথা পেয়েছে। সে তার পা ঠিক করে দেয়। আর এখানে সে এটাও জানতে পারে মেয়েটি কথা বলতে পারে না। তখন সে মনে মনে ভাবে হ্যাঁ, আমি আমার নিডল ইউজ করে তো তাকে কথা বলাতেই পারি, তাই না। তখন সে তার উপর তার নিডলগুলো ইউজ করে তার ফেস দেখতে শুরু করে। আর তখন আমরা দেখতে পাই যে মেয়েটি সাথে সাথেই কথা বলে ওঠে। মেয়েটি তাকে তার দাদার সম্পর্কে সবকিছু জানায়। সে যখন আরো কিছু বলতে যাবে, তখনই এখানে হুয়ের কাছে একটি কল চলে আসে। হুয়ের কাছে কল চলে আসার সাথে সাথেই মিস টং আর কথা বলতে পারে না। মিস টং এর কথা আবারও চলে যায়। এখানে চলে আসে লিন। লিন তাকে বলে কি হয়েছে। তখন সে তাকে সব কথা খুলে বলে যে আসলে একটি ছেলে এসেছিল এখানে, এইভাবে সে কাজ করেছে, আমিও কথা বলতে পারি। তারপর সে বাহিরে যায় লিনের কাছে। লিনের কাছে গিয়ে সে লিনকে এখান থেকে ছাড়ায়। তারপর লিন তাকে বকাঝকা করতে শুরু করে, বলে তোমাকে আমি ছাড়বো না। তারপর লিন মাস্টারের কাছে আসে আর তাকে সব কথা খুলে বলে। মাস্টার বলে এত বড় সাহস কার হতে পারে। তখন সে বলে আমি জানি না লোকটি সে বারবার বলছিল সে ডক্টর, সে কাউকে সুস্থ করার জন্য এসেছে। তখন সো বলে যে এমন তো কারো আসার কথা নয়। তখন এখানে মিস টং চলে আসে আর বলে আমি কিছু বলতে চাই আপনাকে, আপনার মতো কি জাদুঘর কোনো ডক্টর রয়েছে। তখন সু বলে না, আমার বস হওয়ার কথা ছিল কিন্তু উনি এখনো আসেননি, সিসিটিভি ফুটেজ চেক করো। সিন পরিবর্তন হয়, আমরা হুকে দেখতে পাই যে কিনা তার পুরানো একটি বন্ধুকে খুঁজে পায়। তার বন্ধু বলে আমার কাছে কোনো চাকরি ছিল না, তাই খাবারের টাকা পর্যন্ত ছিল না। এখন আমি একটি চাকরি পেয়েছি, মোটামুটি চলতে পারি। তখন হু বলে আচ্ছা চলো আমরা গিয়ে খাবার খাই, আর তারপর আমি আমার ফিয়ন্সের সাথে দেখা করতে যাব। এদিকে আমাদের লিংকে দেখানো হয়, যে কিনা তার বাসায় আসে। বাসায় আসার পরই তার বোন মিস টং বলে যে আপু জানিস আজ কি হয়েছিল, একটি ছেলে এসেছিল, ডক্টর, মিলাক্কেল ডক্টর। সে আমাকে কথা বলতে সাহায্য করেছে, আমি কথাও বলতে পেরেছি। তখন তার বোন বলে ও আচ্ছা, তুই কথা বলতে পারলে তে এখন কেন কথা বলতে পারছিস না। তখন সে বলে যে এইসব বুয়া কথা, আমাদের দাদার সম্পত্তি নেওয়ার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে, তাই কাউকে বিশ্বাস করা আমাদের জন্য উচিত নয়। আমি দাদার চিকিৎসার ব্যবস্থা করে নিব। এখানে টং বলে যে যে কোনো বিনিময়ে আমি ওই ডক্টরকে খুঁজে বার করব। এদিকে আমাদের
হুকে দেখানো হয়, যে কিনা মিহুর সাথে দেখা করতে যায়। মিহুর মা তখন বলে, তোমার কিভাবে মনে হলো আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দিব? এটা কখনোই সম্ভব না। তখন সে মিহুকে জিজ্ঞাসা করলে মিহু বলেন, না এটা সম্ভব নয়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার নতুন ফিয়ন্সে আসছে। এখানে আমরা দেখতে পাই তার নতুন ফিয়ন্সেকে, যাকে তার মা অনেক সুন্দরভাবে বরণ করছিল। আর তারা একটি রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে দুইজন বসে যখন ড্রিঙ্ক করছিল তখন তং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে। তং এসে তাকে বলে যে প্লিজ আমার দাদাকে সুস্থ করে দাও, আমি তোমাকে যা প্রয়োজন তাই দিয়ে দিব, তুমি কতগুলো টাকা চাও আমাকে বলো, আমি দিব। তখন তার সাথে অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাম, এত ছোট ডক্টরকে আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন? এখানে কিছু গুন্ডারা তাদের উপর অ্যাটাক করলে এখানে তার সামনে চলে আসে হু। হু সবাইকে এত বাজেভাবে মারে যে লোকগুলো কি বলবো, বলার বাহিরে ছিল। এখানে লিন নামের যে মেয়েটি ছিল তার অ্যাসিস্ট্যান্ট, সেও মারামারি করছিল, কিন্তু হুর সামনে তো তারা কিছুই ছিল না। সব গুন্ডাদের মারা শেষ হলে এখানে তাদের বসের এন্ট্রি হয়। বস এসে বড় বড় কথা বলতে শুরু করে। আপনারা বুঝতেই পারছেন বাংলা সিনেমাতে যেমন হয় যে আমি বস, আমি শেষ করে দিব, এই করব সেই করব, বাংলা সিনেমার ডায়লগগুলোই বলছিল। তখনই তার কাছে একটি কল আসে। কলটি সে রিসিভ করে যখন কথা বলে তখন সে আর এই জায়গায় দাঁড়িয়ে থাকার মতো অবস্থানে থাকে না। মানে বুঝতে পারছেন এখানে কিন্তু তাদের ফ্যামিলিরও কিন্তু অনেক বড় হাত রয়েছে। উল্টো সে নিজের গুন্ডাদেরকে মেরে এখান থেকে চলে যায়। আর এখানে তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে আসলেই লোকটি অনেক কাবিল। তাই তারা ডক্টর হিসেবে তাকে চুজ করে তাদের দাদার চিকিৎসার জন্য। হুয়ের কিছু বলার আগেই তারা এখান থেকে চলে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে চলে যায়। সেন এখানে তাদের সাথে কথা বলতে আসছিল, কিন্তু তারা কথা বলার কোনো সুযোগ পায় না। যখন তারা এখান থেকে যাচ্ছিল তখন হোটেল ওনার তাদেরকে আটকায় আর বলে যে আমাদের টাকা পেড করে যেতে হবে। তখন তারা মনে মনে ভাবে আমাদের কাছে তো কোনো টাকা নেই, কি করব। তখন সে এমন একটি মেডিসিন তাদেরকে দেয় যে তারা বলে না, টাকা দিতে হবে না। এদিকে সেন গাড়ি নিয়ে চলে আসে। তখন সে বলে চলো আমাদের লিংয়ের সাথে দেখা করতে হবে। তখন সে বলে লিংয়ের সাথে কিভাবে দেখা করব? তখন সে বলে আচ্ছা চলো আমরা দেখা যাক কি করা যায়, লং বা লিং যার সাথেই দেখা করা হোক আমাদের জন্য ভালো হবে। এদিকে আমরা লং নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা যে কোনো বিনিময়ে লিংয়ের সাথে দেখা করতে চায়। আর সে মূলত লিংকে ফাঁসিয়ে বিয়ে করতে চায় বা তার সাথে রাত কাটাতে চায়, এটাই ছিল তার উদ্দেশ্য। একটি লোককে সে বলে যে কোনো বিনিময়ে তাকে এনে দেওয়ার জন্য। তখন সে রাজি হয়ে যায় আর বলে সে সাহায্য করবে। সিন পরিবর্তন হয়, লংয়ের বাসার সামনে তারা চলে এসেছিল। তারা বলছিল লংয়ের সাথে দেখা করতে, কিন্তু এখানে যে গার্ডগুলো ছিল তাদেরকে আটকায়। তখনই এখানে লিংক চলে আসে। লিংকে দেখে তার গার্ডগুলো বলছিল যে ম্যাম, এইভাবে লোকটি আপনাকে ডিস্টার্ব করার জন্য এসেছে, তার কাছে কোনো কার্ড নেই। তখন সে বলে তাকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করে দাও, এইসব আফত এখন আমি আর সহ্য করতে পারছি না। এদিকে আমাদের লংকে দেখানো হয় যে কিনা তার ড্রিঙ্কে কিছু মিশাচ্ছিল। সে মূলত লিংয়ের সাথে কি করতে চাচ্ছিল এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। সেন বলে হু চলো এখান থেকে যাওয়া যাক, আমরা অন্য কোনো প্ল্যান করব। যখন তারা দুইজন সামনাসামনি হয় তখন লং বলে যে আমি তোমার সাথে একা কিছু সময় কাটাতে চাই, বিজনেসের বিষয়ে ডিল করতে হলে একা কথা বলতে হবে। তখন লিংও রাজি হয়ে যায়, বলে আচ্ছা সবাই এখান থেকে চলে যাও। সে তার প্রত্যেকটি গার্ডকে এখান থেকে চলে যেতে বলে আর সে সোফায় বসে পড়ে। লিং তখন বলে কে বলবে বলো, শুরু করো। তখন সে বলে এই ড্রিঙ্ক আপনি খেতে পারেন, কারণ এখানে আমি বিষ মিশাইনি। লিন তখন কিছুটা খায় আর বলে কি বলবেন বলে ফেলুন। তখন সে বলে যে আচ্ছা শুনো, তোমার দাদার অবস্থা তো খুবই খারাপ, সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এটা হতে পারে ঘন্টাখানিক পর, মিনিট খানিক পর বা বছর খানিক পর। তাই আমি তোমাকে বলছি, তোমার যেহেতু কেউ প্রোটেক্ট করার মতো নেই, তোমার চাচাদের মধ্যেও অনেক বড় ঝামেলা, তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো, তোমাকে আমি দেখে রাখবো। তখন সে বলে যে এই কথা ছাড়া কি আর কোনো কথা রয়েছে? তখন সে বলে যে এটাই আমি বলতে চেয়েছিলাম, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি লাভবান হবে, আর যদি না করো তাহলে তোমার কি হবে তুমি নিজেও জানো না। লিং তখন বলে যাই বলো কাজ হবে না, আমি তোমার কথায় আসবো না, কারণ আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। তখন সে বলে ও আচ্ছা তোমার ইন্টারেস্ট নেই, তোমার ইন্টারেস্ট কিভাবে আসে না আমি দেখাচ্ছি। তাকে কিছু ভিডিও দেখায়, তারপরে সে বলে তোমার যা মন চায় তুমি তাই করতে পারো, আমি বললাম না এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। সে যখন উঠে দাঁড়াতে যাবে সে দেখতে পায় যে সে তো দাঁড়াতেই পারছিল না, তার মাথা খুব বাজেভাবে ঘুরছিল। মাথা এতটাই বাজেভাবে ঘুরছিল যে সে নিজেই আবার এই জায়গায় পড়ে যায়। তখন সে বুঝতে পারে তার ড্রিঙ্কে কিছু মেশানো ছিল, হয়তো ড্রাগ টাইপের কিছু। সে এখান থেকে কিভাবে বের হবে?
সে বের হওয়ার অনেক চেষ্টা করছিল। এখানে লং তার প্রত্যেকটি কাজের খুব বাজেভাবেই মজা নিচ্ছিল। সে যখন এখান থেকে পালাতে পারছিল না, এটা দেখে তার মনে হচ্ছিল যে সে অনেক মজা পাচ্ছে। সে তাকে খুব বাজেভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। তার ভিতরে যে ভয় বা আতঙ্কের ছাপ ছিল, এটা দেখে সে একদম পিশাচি হাসি আছে না, ওই টাইপের হাসি দিতে থাকে। তারপর সে তাকে উঠিয়ে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পর সে একটি ক্যামেরা ফিট করে। ক্যামেরা রেখে সে তার কাছে যাওয়ার চেষ্টা করে। যেহেতু সে ড্রাঙ্ক ছিল তাই সে একদম বেহুশ হয়ে পড়ে। লংলিনের কাছে যাওয়ার আগেই এখানে আমরা হুকে দেখতে পাই। হু এসে বলে, এটা তো স্যাংয়ের রুম তাই না? তাহলে স্যাংয়ের রুমে তুমি কি করছো? সে বলে, তুমি কে? তুমি এখানে কিভাবে এলে? তারপর আমরা দেখতে পাই যে তার কাছে যেহেতু পাওয়ার ছিল তাই সে একদম তাকে প্যারালাইজ করে ফেলে। এদিকে আমাদের লিংকে দেখানো হয়, এই কোন কাহিনী ভাই? সে উঠে পড়ে আর হুয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। আসলে হয়তো তাকে এই টাইপের ড্রাগই দেওয়া হয়েছিল। হু তো এখান থেকে বের হতেই পারছিল না, লিঙ্ক তাকে কিস করেই যাচ্ছিল। একে অপরকে কিস করছিল আর এইসব দেখছিল লং। এদিকে আমাদের টংকে দেখানো হয়, যে কিনা একজন ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে বলে যে এতদিন যাবত তো তোমার মধ্যে এইসব কিছুই ছিল না, তাহলে হুট করে এইসব কিভাবে এলো? তুমি কি কোনো ডক্টর দেখিয়েছো? তখন সে বলে, দেখেছিলে, আমি বলেছিলাম না তোমাকে, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাওনি। তখন লিন বলে, ওকে বিশ্বাস করলাম, আচ্ছা যাও, এই লোকটিকে আমি তোমার জন্য হলেও খুঁজে বের করব। টং তখন তার অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ জানায়। সিন পরিবর্তন হয়, আমরা লিংকে দেখতে পাই যে কিনা হুয়ের সাথেই ছিল। সে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। তখন সে বলে, আল্লাহ ভালো জানে যখন এই মেয়ের হোশ আসবে সে আমার সাথে কি না কি করে। তখনই আমরা দেখতে পাই লিং এর জ্ঞান ফেরে। আর লিং বলে, তুমি কে? আমি এখানে কি করছি? তখন সে তাকে পুরো ঘটনা খুলে বলে যে এই লোকটি আপনাকে ড্রাগ দিয়েছিল, তাকে আমি প্যারালাইজ করে রেখেছি। আর আপনার যদি আমার কথায় কোনো বিশ্বাস না হয় তাহলে এক কাজ করুন, আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তখন সে তার কাপড়-চোপড় পরে এখান থেকে চলে যেতে চায়। আর হুকে বলে, দেখো, তুমি যদি এই বিষয়ে কাউকে বলো ছেলে, তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব কিন্তু। তখন সে বলে, আমি কাকে বলবো? আমি কাউকেই বলবো না। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। সে বলে, আচ্ছা, এটা যাতে মনে থাকে। এই কথা বলে সে চলে যেতে চায় আর তখনই লংকে একটি লাথি মারে। তারপর সে সেংয়ের সামনে আসে আর বলে, তোকে আমি দেখে নিব। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। বাহিরে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্টরা তাকে জানায় যে আমাদের উপর অ্যাটাক হয়েছিল, যার কারণে আমরা আপনাকে সাহায্য করতে ভিতরে যেতে পারিনি। সে এখান থেকে বাহিরে চলে যাবে, তার মনে হয় এই ছেলেটিকে তো এরা খুন করে ফেলবে, ছেলেটিকে আমি ভিতরে রেখে ভালো করিনি। যখন সে ভিতরে যায়, অবাক কাণ্ড, হু তো সবাইকে খুব বাজেভাবে মেরেছিল আর সে চুপচাপ কাছেই দাঁড়িয়েছিল। তার এই অবস্থা দেখে সে তো অবাক হয়। মনে মনে ভাবে, এই ছেলের মধ্যে কি এমন পাওয়ার রয়েছে, সে কিভাবে এদেরকে মারলো, কিভাবে এদেরকে ধ্বংস করলো। তখন হু বলে, কি ডার্লিং, আমাকে কি মিস করছিলে? তখন সে বলে, উল্টাপাল্টা কথা বন্ধ করো, তোমার এইসব কথা আমার একদমই ভালো লাগছে না, এই গুন্ডারা তোমাকে শেষ করে ফেলবে। তখন সে বলে যে কে কি করবে না করবে এটা দেখা যাবে। স্যাং তখন বলে যে তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। হু বলে, আমি আপনাকে সুস্থ করার জন্য এসেছিলাম, কিন্তু আপনি উল্টো আমাকে হুমকি দিচ্ছেন। স্যাং হাসতে শুরু করে, বলে এটা অসম্ভব। তারপর সে তার নিডেলগুলো তার পায়ে দেয়। নিডেলগুলো পায়ে দেওয়ার সাথে সাথেই তার পা মুভ করতে শুরু করে। এটা তার জন্য মিরাক্কেল ছিল। সে কান্না করতে থাকে, বলে, সত্যি কি আমি হাঁটতে পারবো? সত্যি কি আমি চলতে পারবো? সিন পরিবর্তন হয়, আমাদের টংকে দেখানো হয়। সে তার দাদার কাছেই ছিল আর সে মনে মনে ভাবছিল হুকে কিভাবে এখানে আনা যায়। যদি সে হুকে এখানে আনতে না পারে তাহলে তাদেরই লস। সে কিভাবে হুকে আনবে আর তার দাদার চিকিৎসা করাবে, কারণ তার দাদা অনেক অসুস্থ। এই জন্য সে চিন্তিত ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট লি বলে, আচ্ছা, হু কি সত্যি আমাদের দাদার চিকিৎসা করতে পারবে? তখন সে বলে, তোমার কেন মনে হচ্ছে সে পারবে না? তুমি প্লিজ আমাকে একটু সুযোগ দাও, যদি ওই লোকটিকে আমি খুঁজে বের করতে পারি তাহলেই আমাদের দাদার চিকিৎসা হয়ে যাবে, তুমি এটা বিশ্বাস রাখতে পারো। এদিকে হু সেংকে বলে, উঠে দাঁড়াও। তখন সে বলে, আমি উঠে দাঁড়াতে পারবো না। তাকে যখন উঠে দাঁড়ানোর কথা বলা হয় সে মনে হচ্ছিল সে পড়ে যাবে, কিন্তু সে পড়ে যায় না, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এটা তার জন্য কতটা শোকের ছিল এটা বলার বাহিরে ছিল। সে একদম কান্না করে দেয় আর বলে, তোমার জন্যই আমি দাঁড়াতে পেরেছি, তুমি যা চাও আমি তাই দিয়ে দিব। তখন সে বলে, এখন তো আমার কিছু চাই না, যখন প্রয়োজন হবে আমি চেয়ে নিব। এদিকে আমাদের মিহুকে দেখানো হয় যে কিনা রেডি হচ্ছিল। তার মা ব্যাং এসে তাকে বলে যে এক কাজ করতে হবে, তোমাকে ভালোভাবে সাজগোজ করতে হবে যাতে তুমি জুকে পটাতে পারো।
ঝুঁকে যদি তুমি পটাতেই না পারো তাহলে তুমি খুব ভালো করেই জানো আমাদের জন্য কত বড় লস হতে যাচ্ছে। তখন সে বলে হ্যাঁ আমি জানি। সে এইসব ভাবতে ভাবতেই কেন জানি না অসুস্থ হয়ে পড়ে। তার এই অসুস্থতা দেখে তার মা চিৎকার করতে শুরু করে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে হসপিটালের বেডেই ছিল। তার সাথে দেখা করার জন্য চলে আসে জু। জু তার কাপড় সরায় বলতে এখানে যে ল্যাপটা ছিল বা কম্বল টাইপের ওইটা সরায়। তখনই তার মা চলে আসে যার কারণে সে কিছু করতে পারে না। মা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই লোকটি তার সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করছিল। সে তখন তাকে রেড সিগন্যাল দেয় আর বলে প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখো। কিন্তু জু বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো জানো তোমার কত বড় ক্ষতি হবে। তোমার দাদার চিকিৎসাই হবে না, আর যদি চিকিৎসা না হয় তাহলে উনি কিভাবে বাঁচবে। শোনো মেয়ে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার গ্র্যান্ডফাদারের কি অবস্থা হবে তুমি নিজেও জানো না। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি। এদিকে সেং নিজের শক্তি ফিরে পেয়ে সে অনেক বেশি খুশি ছিল। সে নিজের পায়ে হাঁটতে পারছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে বস আমরা তো ভাবছিলাম যে আপনি সারা জীবন হয়তো হুইল চেয়ারে এইভাবেই জীবনযাপন করবেন, কিন্তু আমাদের জন্য অনেক বড় সুখবর হচ্ছে আপনি হাঁটতে পারছেন। তখন সে বলে আমরা এক কাজ করতে পারি, আমরা ওই যে গ্র্যান্ডফাদারকে সাহায্য করতে পারি। সিন পরিবর্তন হয়। গ্র্যান্ডফাদারকে নিয়ে যাওয়া হয় ডক্টর সুয়ের কাছে। তখনই এখানে হু চলে আসে। তখন হুকে দেখে ব্যাং বলে যে তুমি এখানে কি করছো? তুমি কেন আমাদের পিছে পড়ে আছো? তুমি কি জানো না তোমাকে আমরা পছন্দ করছি না? তখনই একটি লোক আসে আর বলে আপনারা কার সাথে দেখা করতে চান? তখন তারা বলে ডক্টর সুয়ের সাথে। ডক্টর জুর সাথে তারা দেখা করতে চায় এটা জানার পর ডক্টর হু বলে যে তাকে গিয়ে বলেন যে তার মাস্টার এসেছে। এটা শুনে এখানে সবাই হাসতে শুরু করে আর বলে আপনি ওনার মাস্টার? এটা তো কখনো হতেই পারে না। ছেলে তুমি এখান থেকে চলে যাও। তোমার জন্য যদি আমার দাদার চিকিৎসার কোনো ক্ষতি হয় তাহলে তোমার অবস্থা আমি শেষ করে দিব। দাদার অবস্থা তখন খারাপ ছিল। তখন দাদার পিঠে থাপ্পড় দিলে দাদার মুখ দিয়ে ব্লাড বেরোতে শুরু করে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায়। হু তখন বলে আমি যদি দাদার ব্লাড না বের করতাম দাদা এতক্ষণে মারা যেত। এখানে মিহু অনেক বেশি রেগে যায় আর তাকে উল্টাপাল্টা কথা শোনায়। তখন সে বলে আমি তো বারবার বলছি যে আমি কল করছি। সুকে কল করে বলে তুই এক্ষুনি বের হ, না হয় তোর অবস্থা আমি খারাপ করে দিব। এদিকে আমাদের টং এবং তার অ্যাসিস্ট্যান্ট লিকে দেখানো হয় তারাও এখানে এসেছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে আমার মনে হচ্ছে এই ছেলেটি একদম ফালতু, শুধুমাত্র ড্রামা করছে তাছাড়া আর কিছু না। টং তখন বলে তুমি কিছুক্ষণ দেখো না তারপরে কথা বলো। এদিকে মিহু কান্না করতে শুরু করে তার দাদার জন্য। হু তখন বলে ওনার চিকিৎসা তাড়াতাড়ি শুরু করতে হবে। এদিকে লি বারবার বলছিল এই ছেলেটিকে আমার কেন জানি না মনে হচ্ছে এটা ফালতু, এর দিয়ে কোনো কাজ হবে না। তখনই এখানে বের হয়ে আসে লিন। লিন তখন বলে যে কি চান আপনারা আর তুমি এখানে কি করছো? তখন সে বলে সুকে গিয়ে বলো তার মাস্টার হু এসেছে। এটা শুনে মেয়েটি তো অবাক হয়ে যায় আর বলে কি বলছো তুমি? তোমাকে আমি ভিতরে যেতে দিব না। তখন সে বলে ওই দিনের কথা মনে নেই, ওই দিনের আঘাত ভুলে গিয়েছো? তখন আমরা ব্যাংকে দেখতে পাই যে হাসতে শুরু করে। বলে তুমি হচ্ছ তার মাস্টার, এটা আমি কখনোই মানবো না। এদিকে আমাদের লিনকে দেখানো হয় যে কিনা বারবার বলছিল যে আমি চাইলেও এখানে কিছু করতে পারবো না। এদিকে এরা মনে মনে ভাবছিল 1 মিনিটের উপরে হয়ে গেল, লোকটি তো এখনো বাহিরে এলো না। তখনই এখানে জিন নামের একটি লোকের এন্ট্রি হয়। সেও দাদার চিকিৎসার জন্যই এসেছিল। সে বলে দাদার চিকিৎসা তাড়াতাড়ি শুরু করার জন্য। তখন এখানে থাকা লোকগুলো বলে যে ওই লোকটি বলছে সে নাকি দাদার চিকিৎসা শুরু করবে। তখন তাদের দাদার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। সরি গাইজ, আসলে এখানে আমার কিছু প্রবলেম হচ্ছিল। আচ্ছা আমরা আবারও ড্রামায় ফিরে আসি। মিহুকে দেখানো হয় মিহু তার দাদাকে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছিল। তারা ভিতরে অলরেডি চলেই যায়। এদিকে হু মনে মনে ভাবে যে কি করবে। এদিকে ব্যাং তাকে খুব বাজেভাবে বকাঝকা করে আর এখান থেকে চলে যেতে বলে। টং যেহেতু তার পাওয়ার দেখেছিল তাই সে সব সত্যটা জানতো। তাই সে এখানে তাকে এসে বলে চলো আমার সাথে ভিতরে। সে যখন তাকে ভিতরে নিয়ে যায় দাদার অবস্থা খুবই খারাপ ছিল। লিন তো ট্রিটমেন্টের কিছুই বোঝে না। সে ভালো করে কিছুই করতে পারছিল না। সে নিডল কিভাবে গাড়বে এটা নিয়েই সে ঘাবড়ে যায়। সে নিডল তো ঠিকঠাকভাবে ধরতেই পারছিল না। তখনই এখানে হু চলে আসে। হুকে মিহু এখান থেকে সরানোর চেষ্টা করে। তখনই এখানে চলে আসে সু। সু এসে তার উপর নিডল গেড়ে দেয়। নিডল তো সে ঠিকঠাকভাবে গাড়তেই পারে না। উল্টো দাদা বেহুশ হয়ে পড়ে। দাদাকে কথা বলতে না দেখে সবাই তো কান্না করতে শুরু করে। ব্যাং তো এতটাই কান্নায় ভেঙে পড়ে যে তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের অবস্থা খুবই খারাপ। তাদের দাদার এই অবস্থা দেখে তারা মানতেই পারছিল না কি করবে।
এদিকে সুও চিন্তিত হয়ে পড়েছিল। তখনই হু চলে আসে আর নিডেল দিয়ে দাদাকে বাঁচানোর চেষ্টা করে। সে তার পুরো শক্তি লাগিয়ে দেয়, যার কারণে তার শক্তি অনেক বেশি কমে যাচ্ছিল। এখানে সবাই হুকে দোষারোপ করছিল। হু নাকি উল্টাপাল্টা চিকিৎসা করে লোকটিকে খুন করে ফেলেছে, লোকটি মারা গিয়েছে। এইসব ভেবে সবাই তো একদম অবস্থা খারাপ করে ফেলে। অনেকগুলো নিডেল গাড়ার কারণে তার পাওয়ার কিছুটা কমে এসেছিল, যার কারণে সে এখান থেকে চলে যেতে চাচ্ছিল। তখন এখানে ব্যাং চিৎকার করে বলে, তুমি এখান থেকে যেতে পারো না। তখন সে বলে, বাবা আমাকে ছাড়ুন, আমি একে শেষ করে ফেলবো। যখন সে বুঝতে পারে যে তার বাবা জীবিত আছে, এটা বলে সে চিৎকার দিয়ে ওঠে, বলে, বাবা আপনি জীবিত আছেন। এখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশিতে আত্মহারা হয়ে যায়। তং ভালোভাবেই বুঝতে পারে যে কাজটি কার ছিল। এখানে সবাই মিলে তো ডক্টর সুকে দোষারোপ করছিল যে সুয়ের কারণে হয়তো বাঁচা গিয়েছে। আর সু তো নিজের ক্রেডিট নিজে নিতে কি ভুলে যাবে? এটা তো কখনোই সম্ভব না। লোক তো ক্রেডিট নেওয়ার জন্য একদম পারফেক্ট থাকে, যে কিভাবে তারা ক্রেডিট নিতে পারবে। এই জন্য লোকটি বলে যে হ্যাঁ আসলে আমার অনেক শক্তি ক্ষয় হয়েছে, তাই এখন আমাকে প্র্যাকটিস করতে হবে, আমি এখানে চলে যাচ্ছি। জিন শুয়ের সাথে কথা বলতে চাইলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায়, বলে পরবর্তীতে কথা বলে নিবেন, এখন এখান থেকে সবাই চলে যান। একে একে সবাই চলে যাচ্ছিল। এদিকে টং তো শুধু হুকেই খুঁজছিল। সে জানতো এই চিকিৎসাটা হুই করেছে, তাছাড়া আর কেউ করতে পারতো না। জিন তার গার্লফ্রেন্ডকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি শুয়ের সাথে কথা বলে নিব, সে আমাদের দাদার চিকিৎসা করে নিবে। এদিকে আমরা টংকে দেখতে পাই, যে কিনা বারবার শুধু হুকেই খুঁজছিল। একটি রুমে যাওয়ার পর সে হুকে একদম নেকেড অবস্থায় দেখতে পায়। এটা দেখে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়। তারপর সে তার কাপড় পরে দরজা খুলে দেয়। সে যখন আসে আর বলে, তুমি কি ওই মিরাক্কেল ডক্টর? তখন সে বলে যে না, এইসব আমি কথা বলতে চাই না, এখন আমি রেস্ট করব। কথা বলে সে শুয়ে পড়ে। টংও তার কাছেই শুয়ে পড়ে। এটা দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে তার দিকে তাকায় আর বলে, তুমি এখানে কি করছো? এখানে শোয়াটা কি অনেক বাড়াবাড়ি হয়ে গেল না? তখন সে বলে, আমি তোমাকে যা বলতে চাই তা শোনো, তুমি আমাকে সাহায্য করবে আমার দাদার চিকিৎসাতে। তখন সে তার কাছে যায় তাকে কথাগুলো বোঝানোর জন্য। ঘটনা এখানে উল্টো ঘটে যায়। ঘটনা উল্টো বলতে এখানে দুর্ঘটনা ঘটে যায়। একে অপরের সাথে তারা কিছুটা ক্লোজ টাইপের ছিল, আর এটা দেখে ফেলে লি আর লিন। যেহেতু দুইজনই তাদের এই অবস্থায় দেখে ফেলেছিল, তারা দরজা বন্ধ করে দেয়। দুইজনই এখানে বোঝানোর চেষ্টা করছিল এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। বাহিরে বের হয় টং আর বলে, দেখো তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। কিন্তু লোকেরা কেমন আপনারা তো খুব ভালো করেই জানেন, সবাই সবার মনের মালিক। যা তাদের ভাবতে মন চায় তারা ভাবতে পারে, এটা কেউ কি কাউকে নিষেধ করতে পারে? পারে না তো। আচ্ছা, এদিকে আমাদের জিনকে দেখানো হয়, যে কিনা লং এর সাথে দেখা করতে আসে। লং বলে, তুমি এক কাজ করো, আমার সাথে ডিল করে নাও। এখানে দুইজন মিলেই তারা গ্র্যান্ডফাদারকে মারার প্ল্যানিং করছিল। তাকে যদি তারা মারতে পারে তাহলে এটা তাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হতে পারে। এই জন্য মূলত তারা এই প্ল্যানটি করছিল। দুইজনই এখানে রাজি ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তাদের প্রথম লক্ষ্য হচ্ছে গ্র্যান্ডপার সম্পত্তি। তার সম্পত্তি কিভাবে তারা দখল করতে পারবে, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সিন পরিবর্তন হয়, আমরা মিহুকে দেখতে পাই। সে আবারও বেহুশ হয়ে পড়েছিল। তার মায়ের কাছে আসে আর বলে, মা আমি বারবার বেহুশ হয়ে যাচ্ছি কেন, কি হয়েছে আমার? তখন তার মা বলে, তোর কিছুই হয়নি, শুধু তুই বইয়ের কারণে এমনটা হয়েছে। আচ্ছা এইসব বাদ দে, আমরা এই হু নামের ছেলেটিকে ছাড়বো না। ডক্টর সুয়ের কারণে তোর গ্র্যান্ডফাদার এখন সুস্থ আছে। কি ভেবে যে বাবা তোর সাথে ওই হুয়ের নামের লোকটির বিয়ে ঠিক করেছে, এটা আমি বুঝতেই পারছি না। তখন মিহু তার মাকে বলে, আচ্ছা মা এইসব বাদ দাও, এখন গ্র্যান্ডপার চিকিৎসা তো ভালো হচ্ছে, এটা নিয়েই আমরা থাকি। সিন পরিবর্তন হয়, হুকে এখানে দেখানো হয়। হু আসে মিহুর কাছে আর তাকে বলে যে তোমার চিকিৎসার প্রয়োজন রয়েছে, তুমি এই ওষুধগুলো খেয়ে নাও। তুমি বারবার অজ্ঞান হওয়ার পেছনেও কিন্তু অনেক বড় কারণ রয়েছে। তোমার গ্র্যান্ডপা অযথাই আমার উপর দায়িত্ব দেয়নি। ব্যাং যখন তার কোনো কথাই বুঝছিল না, উল্টো চিৎকার করছিল, চেঁচামেচি করছিল, এইসব দেখে সে অনেক বেশি রেগে যায়। তাই হু তার শক্তি দিয়ে তাকে প্যারালাইজ করে দেয়, যাতে সে কিছুক্ষণের জন্য কথা না বলতে পারে। তার মাকে এই অবস্থা করতে দেখে মিহু বারবার বলতে শুরু করে, তুমি কি করেছো আমার মায়ের সাথে? আমার মাকে সুস্থ করে দাও, এখান থেকে বেরিয়ে যাও। এদিকে ব্যাং কথাই বলতে পারছিল না। সে তাকে একটি মেডিসিন খাইয়ে দেয়, বলে তোমাকে চাইলেও প্যারালাইজ করে দিতে পারি, কিন্তু তাকে আর করে না। এখান থেকে বেরিয়ে যায়। মিহুর মা তো
চিৎকার করতে চায় কিন্তু করতে পারে না। এখান থেকে বের হওয়ার পরই তাদের জিন নামের লোকটির সাথে দেখা হয়। জিনের সাথে তারা কথা বলতে চায় না, এই জন্য পালিয়ে আসে। তাদেরকে কেউ একজন টাকা দিয়েছিল, হয়তো সে কারো চিকিৎসা করেছে, ওইটার টাকা এসেছে। ওই টাকাটা চেক করার জন্যই সে একটি জায়গায় যেতে চায়। ব্যাংকে গিয়ে সে টাকাটা চেক করে আর বলে, যাক টাকাটা পেয়েছি, এখন শান্তিতে বাঁচতে পারবো। সিন পরিবর্তন হয়। এখানে আমাদের সেনকে দেখানো হয়। সেন ভাবছিল যে কিভাবে কি করা যায়। সে মূলত দাদার চিকিৎসার জন্য এখানে তাকে বুক করতে চাচ্ছিল। তখন তার মনে পড়ে যায় ওই সেন নামের লোকটি তাকে বলেছিল লিং অনেক ভালো একজন মেয়ে, কিন্তু তার লাইফ ধ্বংস করে দিয়েছে এই পরিস্থিতি। এদিকে আমাদের লিংকে দেখানো হয় যে কিনা সেং এর সাথে কথা বলছিল। সেং ছিল জিনের গার্লফ্রেন্ড। তখন সে তাকে জানায় যে তোমাকে একটু সাবধানতা বজায় রাখতে হবে। তোমার দাদাকে একদল লোক চিকিৎসা করতে চায়, আবার একদল লোক মারতেও চায়। তোমারও ঠিক তেমন ভাবেই ক্ষতি করতে চায়। এই কথা বলে সে এখান থেকে চলে গেলে আমরা লিংকে দেখতে পাই সে কাউকে কল করছিল। সিন পরিবর্তন হয়, আমরা ব্যাংকে দেখতে পাই সে লিনকে তার মেয়ের যতগুলো রিপোর্ট ছিল প্রত্যেকটি রিপোর্ট দেখায়। এই রিপোর্টগুলো দেখে সে বলে তার রোগটি তো আবারও ফিরে আসতে চলেছে। তখন সে বুঝতেই পারে না কি করবে, কিভাবে তার মেয়েকে সেভ করবে। তখন সে বলে, মিস্টার সুকি আমার মেয়ের চিকিৎসা করতে পারবে না? তখন সে বলে, আমি উনার সাথে কথা বলে দেখব, উনি অবশ্যই পারবে, কেন পারবে না? আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে, আপনি আর চিন্তা করবেন না। তখন সে বলে, আমি কি করব, আমার মেয়ে যদি সুস্থ না হয় তাহলে আমি মারাই যাব। সে যখন কিছু বলতেই যাবে তখনই তার ফোন চলে আসে। এদিকে আমরা মিহুকে দেখতে পাই যে কিনা তার মায়ের সাথে কথা বলতে আসে। মাকে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? তখন সে বলে, তোকে আমি যে কথা বলতে যাচ্ছি ওইটা ভালো করে শুনবি। সিনটি এখানেই কাট করে আমাদের লিংকে দেখানো হয় যে কিনা তার বাসায় ফিরে। বাসায় ফেরার সময় সে ঠিকঠাক ভাবে সিঁড়ি দিয়ে উঠতেই পারছিল না, সে খুব চিন্তিত ছিল। তখন তার বোন তং এসে বলে, কি হয়েছে আপু, তুই কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত আছিস? চিন্তা করিস না, আমি একজন ডক্টরকে খুঁজে পেয়েছি যে কিনা মৃত মানুষকেও জীবিত করে ফেলে। আমার চোখের সামনে ঘটনা ঘটেছে, তুই আমাকে বিশ্বাস কর। আমি যা বলছি আপু সত্য কথা বলছি, উনি অনেক ভালো ডক্টর। তখন সে বলে, তুই কি চিনিস এই ডক্টরকে? সত্যিই বলছিস? তখন সে বলে, হ্যাঁ আমি চিনি, কিন্তু উনাকে খুঁজে বের করতে হবে। উনি তো কখনো আমার হাতেই আসে না। আমি যখনই উনার কাছে যাই উনি কোনো অজুহাত দেখিয়ে এখান থেকে চলে যায়। আপু গ্র্যান্ডফাদার কি ঠিক হবে? তখন তার চিন্তা ঢুকে যায় মাথায়। মনে মনে ভাবে হু নামের লোকের সাথে সে এক রাত কাটিয়েছে। ওই লোকটিকে সে হারিয়ে ফেলবে, এমন কোনো লোককে বিয়ে করতে হবে যাকে সে চায় না। এদিকে আমাদের হুকে দেখানো হয় যে কিনা তার বাসায় তার সাথে দেখা করতে আসে। কিন্তু তার বাসার দারোয়ান তাকে জানায় যে আপনি চাইলেই এখন ম্যাডামের সাথে দেখা করতে পারবেন না। সে বলে, আচ্ছা আমি পরে আসবো। গিফটগুলো নিয়ে সে চলে যায়। এদিকে আমাদের লিংকে দেখানো হয় যে কিনা সুইমিং পুলে সুইমিং করছিল আর ওই রাতের কথাই ভাবছিল। কেন জানি না ওই রাত কাটানোর পর থেকে সে ওই রাতের কথা বলতেই পারছিল না। তখনই তার কাছে হু চলে আসে। হুকে দেখে সে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কিভাবে এলে? তখন সে বলে, আমি তোমাকে কিছু গিফট দেওয়ার জন্য এসেছি। লিং তাকে হুট করে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, পড়ে যেতে চায়। তখন তারা দুইজনই সুইমিং পুলে পড়ে যায়। কিছুক্ষণ পর তারা এখানে উঠে বসে। তখন লিং বলে, কেন এসেছো? তোমার কি অনেক বেশি টাকার প্রয়োজন? আমি তোমাকে টাকা দিব। তখন সে বলে, আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে এসেছি। তখন সে বলে, এইসব বাজে বকা বন্ধ করে দাও, আমি তোমার ওয়াইফ নই। তোমাকে ওই দিন আমি যা টাকা দেওয়ার দিয়ে দিয়েছি, আরও যদি চাও আমি দিতে পারি। সে বলে, দেখো আমাকে বিশ্বাস করো, আমি টাকার জন্য আসিনি। আমি এসেছি তোমাকে এই গিফটগুলো দেওয়ার জন্য। আমি আশা করি এইগুলো তোমার প্রয়োজন হবে। লিং বলে, এক রাত একজনের সাথে কাটানোর পর যে এই অবস্থা হবে আমার, বা এইভাবে সবকিছু সহ্য করতে হবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। তখন হু বলে, তোমাকে কিছুই সহ্য করতে হবে না। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি খুব ভালো করেই জানি তোমার পরিস্থিতি কেমন, তোমার উপর দিয়ে কি কি যাচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার দাদার চিকিৎসা করে দিব। নিজ দায়িত্বে চিকিৎসাটা করব। এখানে সে কিছুটা দুর্বল হয়ে পড়ে, সাথে ইমোশনাল। তখন সে বলে, না তুমি আমাকে প্রটেক্ট করতে পারবে না, আমি খুব ভালো করেই জানি আমাকে প্রটেক্ট করা এত সহজ নয়, যতটুকু সহজ তুমি মনে করছো। তারপর সে তার কাছে যায় আর কিস করতে শুরু করে। তখন তার ওই রাতের কথা মনে পড়ে যায়, তাই সে তাকে আর আটকাতে পারে না। সিন এখানে রোমান্টিক ছিল। তখনই এখানে তং চলে আসে তার বোনের জন্য চা নিয়ে। কিন্তু সে এই পরিস্থিতি দেখে এখানে বলে যে, সরি সরি, তোমরা কন্টিনিউ করতে পারো, আমি এখান থেকে চলে যাচ্ছি। সে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই আমরা তাদেরকে আলাদা হতে দেখি। তখন সে বলে যে,
তুমি আমার প্রোটেক্ট করতে পারবে না, আমি বলেছি না? তুমি প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখো। চলে যাও এখান থেকে। আমি চাই না নিজেকে তোমার সাথে জড়াতে। তখন আমরা হুকে দেখতে পাই, যে কিনা মনে, মনে ভাবে, হ্যাঁ, আমার কাছে তো আসলেই অন্য কোনো শক্তি নেই, শুধু মেডিকেল স্কেল রয়েছে। এটা দিয়ে তো আমি সবকিছু করতে পারবো না, তাকে সবসময় প্রোটেক্ট করতেও পারবো না। তাই আমাকে নিজেকে আরো মজবুত করতে হবে। সিন তং তার বোনের জন্য চা নিয়ে অপেক্ষা করছিল। চা দেওয়ার পর তার বোনকে বলে, আমি কি ওনাকে জিজু বলে ডাকতে পারি? লিঙ্ক কি বলবে সে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু মুচকি হাসি, কিছু বলে না। তার বোন বলে যে আমার উনাকে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, উনাকে দেখিনি, তবে দেখতে হবে। সিন পরিবর্তন হয়। এখানে তারা ওই রেস্টুরেন্টে চলে এসেছিল খাবার খাওয়ার জন্য, যেখানে তারা আগের বার এসেছিল। এবার তো এই কাপলগুলো তাদেরকে এত ভালোভাবে নিচ্ছিল যে বলার বাহিরে ছিল। তখন তার বন্ধু বলে, ভালোই হলো, বিনা টাকায় আমরা খাবারও খেতে পারলাম। আর তোমার চিকিৎসার কারণে কতটাই লাভ হলো আমাদের। এদিকে লিঙ্ক তার রুমে বসে বসে ভাবছিল কিভাবে কি করবে। বারবার কেন জানি না তার হুয়ের কথা মনে পড়ছিল। সে মনে মনে ভাবে যে হুকে সে কিভাবে ম্যানেজ করবে, আর তার লাইফটা এতটা অগোছালো যেটা সে গোছাতেও পারছিল না। এদিকে লিনকে দেখানো হয়, তাদেরকে দেখে সে অবাক হয়ে যায়। আর সে তাকে গ্র্যান্ড মাস্টার বলে ডাকতে শুরু করে। তখন সে বলে, কি বলছো এইসব? তুমি আমাকে গ্র্যান্ড মাস্টার বলে ডাকছো কেন? তখন সে বলে, আমি খুব ভালো করেই জানি আপনি আমাদের গ্র্যান্ড মাস্টার। আপনি আমাকে একটি গিফট দেওয়ার কথা ছিল, গিফট কেন দিলেন না? তখন সে বলে, তুমি তো আমার কাছে ক্ষমা চাওনি। তখন আবার লিন বলে যে, আচ্ছা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমার গিফটটি দিয়ে দিন। সে নিচে বসে হাত জোড় করে তার কাছে গিফট চায়। তখন সে তাকে একটি মেডিকেল বই দিয়ে দেয়। সে এই বইটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের পাশে এসে বসে। বসে বসে সে বইটিই পড়ছিল। তখন আমরা দেখতে পাই এখানে জিনের লোক চলে আসে। জিন তখন তাকে বলে যে আমাদের সাথে যেতে হবে, এটা আমাদের ম্যাডামের অর্ডার। আসলে সেং তাকে যাওয়ার জন্য অর্ডার করেছিল, কিন্তু সে এখানে যেতে না চাইলে তাদের একজন লোক তার সাথে খুব বাজে আচরণ করতে শুরু করে। বলে যে যেতেই হবে তোমাকে, তুমি কি মনে করেছো আমাদের ম্যাডামকে? তখন সে বলে, তাক, ওনার সাথে ঝামেলা পাকিও না, ওনাকে আমরা নর্মালি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হু আসলে এখান থেকে যেতে চাচ্ছিল না, কারণ তার ভালো লাগছিল না। সে চাচ্ছিল না এই লোকটার সাথে যেতে, কারণ লোকটা কেমন সে ভালোভাবেই জানে। তখন এখানে টং আর টং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। টং মনে মনে ভাবে, আমার বোনের পারফিউমের ঘ্রাণ এখানে কিভাবে এলো? তার মানে এই লোকটি কি আমার জিজু, যাকে আমি জিজু বলে মানছি, যার সাথে আমার বোনের ওইরকম সম্পর্ক ছিল। তখন সে এটাই বিশ্বাস করে ফেলে। ওই লোকটির বেয়াদবি দেখে সে তাকে বলে যে, তুমি কি জানো তুমি কার সাথে বেয়াদবি করছো? আমাদের লোক তোমাদের শেষ করে দিবে। এখানে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল লি, তখন সে তাকে বলে যে আমাদের লোকদেরকে আসতে বলো। তখন সে বলে, সিস্টার ইন ল, তাক, আমি চলে যাচ্ছি। এখানে তাকে সিস্টার ইন ল বলেছে, এটা দেখে সে বলে যে, তং, তোমাকে সিস্টার ইন লং কেন বললো লোকটি? তখন সে বলে, এইসব বাদ দাও, এইসব বিষয় নিয়ে পরে কথা হবে। এদিকে আমরা স্যাংকে দেখতে পাই, যার সাথে কথা বলতে লং চলে আসে। লং তাকে বারবার জিজ্ঞাসা করছিল যে, তোমার চিকিৎসা কে করেছে আমাকে বলো। সে বলে বলতে পারবে না। লাস্ট পর্যন্ত তাদের ডিল হয়ে যায় আর সে বলতে রাজিও হয়। এদিকে আমরা দেখতে পাই সে ওই বাসায় চলে এসেছিল। বাসাটি অন্য কারো না, সেং এর ছিল। এদিকে সেং এর কাছে কল আসে লিং এর। সে জানায় তার ছেলেকে সে বিয়ে করতে রাজি আছে। এটা শুনে সেং এর ছেলে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, মা, এটা কি সত্যি? তখন সে বলে যে হ্যাঁ, এটা সত্য। তখন আবার লিং বলে যে ১ বছর পর তাকে বিয়ে করতে হবে, এর আগে সে বিয়ে করতে পারবে না। এটা শোনার পরও সেং রাজি হয়ে যায়, কারণ সে চাচ্ছিল যে কোনো বিনিময়ে লিং ফ্যামিলির সাথে সম্পর্ক করতে। লিং এর ফ্যামিলির সাথে সম্পর্ক করলে সে তো রাজকপাল, তাই না? এই জন্য সেনের চলে এখান থেকে চলে যাওয়ার পর সে চলে আসে হুয়ের কাছে আর বলে যে, তোমাকে দ্বারা আমি আমার চিকিৎসা করাতে চাই। এদিকে তার ছেলে জিজ্ঞাসা করে, আচ্ছা জিন, উনি কেন এখানে এলো, লোকটিকে? তখন সে বলে, আমিও জানি না লোকটিকে, তোমার মা বলেছে ওনাকে আনার জন্য, তাই আমি ওনাকে এনে দিয়েছি, তাছাড়া আর কিছুই জানি না। এদিকে আমাদের হুকে দেখানো হয় যে কিনা তার সাথে বসেছিল। তখন জিন বলে যে, এক কাজ করো, তুমি আমাকে চিকিৎসা করো। তখন সে বলে, আমি চিকিৎসা করতে পারবো না। সে তখন জানায়, আমি খুব ভালো করেই জানি তুমি 11 নিডলস ইউজ করতে পারো, যেটা সবাই পারে না, তাই তোমাকে বলছি আমার চিকিৎসা করো। তখন সে বলে, তার পরিবর্তে আমি কি পাবো? তখন সে তাকে বলে, তুমি যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে আমাকে বলতে পারো, আমি তোমাকে যে কোনো বিনিময়ে হেল্প করতে রাজি আছি। এই কথা শুনে হু মনে মনে ভাবে তাকে কাজে লাগানো যাবে, তাই সে বলে, আচ্ছা, আমি তোমার চিকিৎসা করব। তখন সে বলে, তার বিনিময়ে তুমি কি চাও? তখন সে বলে, বিনিময়টা না হয় আমি পরেই বলে দিব, এখন বলতে হবে না, তোমার চিকিৎসাটা এখন ইম্পর্টেন্ট। তখন সে তার চিকিৎসা খুব ভালোভাবেই করে দেয়। কিছুক্ষণের মধ্যে সে সুস্থ হয়ে যায়। তখন সে তাকে জানায়, তাহলে এখন বলে দাও,
তখন হু বলে, আমার ওয়াইফের সাথে তোমার ছেলে বিয়ের স্বপ্ন দেখছে, তুমি তাকে বলে দাও এই স্বপ্ন সে যাতে না দেখে, যদি দেখে তাহলে আমাকে সে বাবা ডাকতে বাধ্য হবে। তখন সে বলে, ও আচ্ছা, আমার সামনে তুমি এত বড় বড় কথা বলতে ভয় পাচ্ছ না? ও বলে, কেন, তোমার কি আমাকে দেখে ভীতু ডিম মনে হয় যে আমি তোমাকে ভয় পাবো? আর আমি যা বলেছি মাথায় রেখো প্লিজ, আমার কথা মাথা থেকে বের করলে কিন্তুই তোমার ক্ষতি হতে পারে। তখন সে কিছু বলে না। সে বুঝতে পারে যে হোকে হারানো এতটাও সহজ নয়, বা হোকে কারো কথায় ফাঁসানো এটা অসম্ভব একটি কথা ছিল। তাই সে তাকে আর কিছুই বলতে চায় না, বলে আচ্ছা দেখা যাবে কি হবে। তারপর হু এখান থেকে চলে যায়, আর হু চলে যাওয়ার সাথে সাথেই তং এর সাথে তার দেখা হয়। তং তাকে বলে, চলো আমি তোমাকে আমার বোনের সাথে দেখা করাই। সে যেহেতু সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতো না, তাই সে তাকে টানতে টানতে নিয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমাদের জিনকে দেখানো হয় যে কিনা তার বন্ধুর সাথে অনেক ভালোভাবে এনজয় করছিল, লাউড মিউজিকে ডান্স করছিল। তখনই তার মা তাকে কল করে। মায়ের কল রিসিভ করার সাথে সাথে মা তাকে জানায় যে তুমি এখন লিংকে পটাতে হবে, তুমি যদি লিংকে পটাতে না পারো তাহলে তোমাদের বিয়ে হবে না। আমাদের ফ্যামিলি চাইলেও এই বিয়েতে আর কথা বলতে পারছে না। এই বিষয়টা জানার পর সে তার বন্ধুর সাথে শেয়ার করে কিভাবে সে লিংকে পটাবে, কারণ সে তো এই বিষয়ে একদমই দক্ষ ছিল না। তার বন্ধু বলে সমস্যা নেই, সে তাকে বুঝিয়ে দিবে আর সবকিছু সে করতে পারবে। তারা যখন গাড়ি করে যাচ্ছিল তখন তাদের কাছে একটি কল আসে, কলে সে কথা বলছিল। কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনাটি এমন, তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে। অ্যাক্সিডেন্টের পর সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে হু একদম ঠিকঠাক ছিল, কিন্তু টঙের অবস্থা খুবই খারাপ ছিল। সে তার জ্ঞানে এখন পর্যন্ত ফিরেনি। তার বোন লিং তার জন্য খুবই দুশ্চিন্তায় ছিল। সে তখন তাকে দেখে অনেক বকাঝকা করে, বলে তোমাকে না বলেছি আমার চোখের সামনে থেকে দূরে থাকতে। তখন লিন বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, উনি আসলে আমাদের গ্র্যান্ড মাস্টার। এটা শোনার পর সে বলে, আচ্ছা তোমাকে আমি একটি সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপর তারা এখান থেকে লি এবং লিনকে চলে যেতে বলে। লি এবং লিন যখন চলে যায় তখন সে টংকে দাঁড় করায়। টংয়ের কিন্তু জ্ঞান ছিল না। সে যখন টংয়ের কাপড় সরাতে যাবে তখন সে বলে, তুমি কি আমার বোনের ফায়দা লুটার চেষ্টা করছো? তখন সে বলে, এটা তোমার ভুল ধারণা, এটা আমি কখনোই করব না। তখন সে তাকে মারতে শুরু করে আর বলে, আমি তোমাকে খুব ভালো করেই চিনি, তুমি কি করতে পারো আর না পারো এটাও আমি জানি। তখন সে বলে, দেখো দেখো আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর দ্বিতীয় কথা তোমার বোন টঙের, তাকে আমি নিজের বোনের মতোই দেখি, সেও আমার ফ্যামিলি, তার কোনো আমি ক্ষতি করতে চাই না। আর আমি যেহেতু ডক্টর তাই আমাকে প্রত্যেকটি জায়গা দেখতেই হবে, বা আমাকে আমার অনুযায়ী কাজ করতে হবে। প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার কাজ করতে দাও। তখন সে বলে, আমার বোনের জামা আমি নিজেই রিমুভ করে দিতে পারবো। তারপর সে তার বোনের জামা রিমুভ করে দেয়, আর সে তার মতো করে তার নিডলগুলো ইউজ করতে থাকে। এদিকে আমাদের লংকে দেখানো হয় যে কিনা তাদেরকে মারার অর্ডার দিয়েছিল। লংয়ের কাছে কল আসে, তারা দুইজন থেকে একজনও মারা যায়নি, দুজনই জীবিত রয়েছে। এটা জানার পর লং অনেক বেশি রেগে যায় আর চ্যাংকে বলে যে তুমি কি করেছো এমন যে তারা মারা গেল না, তারা কেন জীবিত? তাদেরকে মারার কথা বলেছিলাম আমি, আর এই জন্যই তোমাকে অনেকগুলো টাকাও দিয়েছিলাম। সে বলে, হ্যাঁ তুমি দিয়েছিলে, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম যে মারার ডিল হবে না কিসের ডিল হবে এটা তুমি করে নিতে। আমি তো এই ডিল করব এটা আমি কখনোই বলিনি। আমি জাস্ট টাকাগুলো নিয়েছি, আমার ডিল সাইন করেছি, শেষ আর কি। তখন সে বলে, তুমি আমার সাথে গাদ্দারি করেছো, এটা তুমি ঠিক করোনি। তখন সে বলে, দেখো তুমি যেমন আমার বন্ধু ঠিক তেমন আমার অনেক বন্ধু আছে, তাই একজনের জন্য আমি আরেকজনের ক্ষতি করতে পারবো না। লং এখানে সেংকে সন্দেহ করতে শুরু করে। সে মনে মনে ভাবে হয়তো তার তার সাথে কোনো কানেকশন রয়েছে, তাই সে হুকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু কি সে এটা খুঁজে বের করবে? এদিকে আমাদের হুকে দেখানো হয় যে কিনা তার ট্রিটমেন্ট করছিল। সে নিডলসগুলো পেছন দিকে দিয়ে দিয়েছিল, এখন সামনের দিকে নিডলস দেওয়ার বাকি ছিল। তখন সে লিংককে বলে যে আমাকে নিডলসগুলো দিতে দাও। তখন সে বলে, না তুমি আমার বোনের সামনে আসতে পারবে না, তুমি একজন ছেলে মানুষ, এটা কখনোই সম্ভব নয়। তখন সে বলে, দেখো তুমি আমাকে ছেলে মেয়ে এইসব হিসেবে দেখছো, কিন্তু আমি তাকে একজন পেশেন্ট হিসেবে দেখছি। আমি যদি তার সামনে না আসি, আমি যদি নিডলসগুলো না দেখে লাগাই, তাহলে এমনও হতে পারে তার জানও যেতে পারে। নিডলসগুলোর চিকিৎসা তুমি বুঝবে না, যদি এগুলো ঠিকঠাক জায়গায় না পড়ে তাহলে যে কারো জান যেতে পারে। তুমি আমাকে বিশ্বাস রাখতে পারো, তোমার সামনে আমি এইসব কিছুই করতে পারি না। আর তোমার সামনে কেন, আমার এইসব করার ধারণা কখনোই ছিল না, আর আমি কখনো এইসব করবও না। তুমি শুধু দেখো তোমার বোনের দিকে আমি তাকাই কিনা, যেই সব জায়গা দিয়ে আমার তাকানো উচিত ওই জায়গা দিয়েই আমি তাকাবো। তখন সে তাকে বলে যে না,
নিডল তুমি গাড়তে পারবে না। সে বলে, তুমি আমার সামনে আসো, তাহলেই বুঝতে পারবে। সে যখন তার সামনে চলে আসে তখন সে দেখতে পায় যে তার নাক দিয়ে ব্লাড ঝরছিল। তখন সে জিজ্ঞাসা করে, এটা কেন হয়? তখন হু বলে যে যখন আমরা এই কাজগুলো করে থাকি তখন আমাদের অনেক শক্তি অপচয় হয়, ব্রেনকে অনেক খাটাতে হয়। কোন জায়গায় কোন রোগটি রয়েছে এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এই জন্য আমাদের অনেক ব্রেন খাটাতে হয়। এক কাজ করো প্লিজ, টিস্যু দিয়ে আমার ব্লাডটা মুছে দাও, তাহলে আমার অনেক সুবিধা হবে কাজ করতে। সে তার ব্লাড মুছে দেয়। টঙের যখন জ্ঞান ফিরে আর সে নিজেকে উলঙ্গ অবস্থায় খুঁজে পায় তখন সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এদিকে লি আর লিন এসে তো এই অবস্থা দেখে হাসতে শুরু করে। তখন লিং বলে, দেখো তোমরা এখানে যা মনে করছো তা কিছুই হয়নি। আর তোকে আমি বলে রাখি, তোর চিকিৎসা চলছে। তোর কি মনে হয় আমি তোর বোন? সামনে থাকা অবস্থায় তোর কিছু হতে পারে? তারপর তার মুখটি ডেকে দেওয়া হয় আর তার চিকিৎসা শুরু করে দেওয়া হয়। সে যেহেতু চিৎকার করেছিল, তার চিৎকারের শব্দ শুনে তার বোন অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে হয়তো তার বোন কথা বলতে পারবে। সে তাকে বলে, তুই চিৎকার করেছিলি, তার মানে তুই কথা বলতে পারবি। টং কিছুই বলে না। সে চুপচাপ দাঁড়িয়েছিল। আসলে সে কি কথা বলবে সে লজ্জা পেয়েছিল। তারপর তাদেরকে এখান থেকে চলে যাওয়ার কথা বলা হয় চিকিৎসা শেষে আমরা তোমাদের ডেকে নিব। লিন বলে যে, মাস্টার আপনি তো আমার দ্বারাও চিকিৎসাটা করাতে পারতেন, তাহলে আপনি নিজে কেন চিকিৎসা করতে গেলেন? তখন সে বলে যে, দেখো নিডেলগুলো আমাকে নিজেই ঢালতে হতো। যদি আমি তোমাকে দিয়ে করাতাম তাহলে তুমি অনেক সময় অনেক রোগ খুঁজে পেতে না, যার কারণে হয়তো অনেক প্রবলেম হতে পারতো। তাই আমি নিজেই করলাম নিজের কাজ। তখন সে বলে, আমার তো একটু আনইজি ফিল হচ্ছে, কারণ সে তো একটু মেয়ে আর আপনি একজন মেয়ের চিকিৎসা করেছেন। এদিকে সে তো লজ্জায় লাল ছিল। এদিকে লিংয়েরও এইসব বিষয় ভালো লাগছিল না। তার হুট করে কেন জানি না হুয়ের প্রতি সন্দেহ সৃষ্টি হতে থাকে। সে হুকে বলে যে, সত্যি কি তুমি এমনটা করেছো? হু তখন বলে, আমি কতবার বললাম যে ডক্টর ডক্টরই হয় আর পেশেন্ট পেশেন্টই হয়। এখানে পেশেন্টের কোনো জেন্ডার থাকে না, আমরা কোনো জেন্ডার দেখে চিকিৎসা করি না। এসব বিষয় অবশ্যই তোমার জানা উচিত। কেন জানা উচিত তুমি জানো না? তুমি যেহেতু এইসব বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছ তাহলে তো তোমার অবশ্যই এইসব বিষয়ে জানা উচিত। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। বলে, এখন যা চিকিৎসা রয়েছে তুমি করে নাও। সে যখন দৌড়াতে পালাতে শুরু করে তখন সে নিজেই আবার প্রশ্ন করে নিজেকে, আমি দৌড়ে পালালাম কেন? আমি তো ডক্টর। এদিকে লিং মনে মনে ভাবে ছেলেটি অনেক ভালো। সে যদি ভালো না হতো আমার বোনের চিকিৎসা করতো না বা আমার বোন সুস্থ হতে পারতো না। তখনই তার কাছে কল আসে। এদিকে স্যাং হোকে কল করে আর তাকে জানায়, দেখো যেহেতু তুমি আমাকে সাহায্য করছো তাই তোমাকে আমি এই কথাটি বলে দিচ্ছি। লং তোমার ক্ষতি করতে চায়, সেই তোমাদের অ্যাক্সিডেন্ট করিয়েছিল, তাই তোমাকে আগে থেকে আমি সতর্কবার্তা দিয়ে রাখলাম। সে বলে, আচ্ছা এতে কোনো প্রবলেম নেই, আমি ম্যানেজ করে নিব। এদিকে আমাদের টংকে দেখানো হয় যে কিনা কথা বলতে পারছিল না। টং কথা না বলতে পারার কারণে লিং মনে মনে ভাবে আসলে কি হু ডক্টর, নাকি সে অযথাই আমাদের এইসব বলেছে। তখন তাদের মনে প্রশ্ন আসে। লিংও মনে মনে ভাবে, সত্যিই কি আমি উনাকে গ্র্যান্ডমাস্টার হিসেবে যে মেনে নিয়েছি এটা কি সত্যি, নাকি উনি এতটা কার্যকরী কাজ করতে পারে না? এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছিল। লিং তখন তংকে বলে যে, দেখো তোমার এইসব বিষয়ে চিন্তা করতে হবে না। আমাদের দাদার যে চিকিৎসা করবে ওনাকে দিয়ে আমি তোমার চিকিৎসা করিয়ে নিব। আর আমাদের আন্টি যে রয়েছে না, ওনার ছেলেকে যদি আমি বিয়ে করি তাহলে উনি সব ব্যবস্থা করে দিবে। তখন টং বলে, দেখো আপু, তুমি তোমার জীবনটা নষ্ট করো না। তোমাকে বলে রাখি, আমাদের পরিবারের উপর অনেক বড় জ্বর এসেছে, আমি জানি এই জ্বর থামাতে তোমাকে অনেক কিছুই করতে হতে পারে, কিন্তু এই বলে তুমি এইসব করবে, নিজের জীবন ধ্বংস করবে? তখনই এখানে হু চলে আসে। হুকে দেখে লিং অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার কারণে এইসব হয়েছে। তুমি বলেছিলে আমার বোন কথা বলতে পারবে, কিন্তু এখন কথা বলতে পারছে না। সে তার গলায় হাত দিয়ে বলে যে, তোমার বোনের অবস্থা অনেক বেশি খারাপ, সে এখন আর কথা বলতেই পারবে না। এটা শুনে সে অনেক বেশি রেগে যায়। বলে, তাহলে কেন তুমি চিকিৎসা করতে গিয়েছিলে আমার বোনের? এখান থেকে চলে যাও। তোমাকে আমি আর একদমই সহ্য করতে পারছি না। তুমি মিথ্যাবাদী। টং তখন তার বোনকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে, আপু চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আমার ভাগ্যেই হয়তো এটা রয়েছে যে আমি কখনো কথা বলতে পারবো না। হু লিং এর দিকে তাকিয়ে থাকে আর তাকে সরি বলে। বলে যে, আমাকে প্লিজ মাফ করে দিও। কি জন্য সরি বলে কেউই বুঝতে পারে না। তখন সে তার কাপড় সরাতে গেলে সে চিৎকার করে ওঠে। আর তখনই আমরা দেখতে পাই যে সে তাকে মারতে শুরু করে। কিন্তু মারলে কি হবে ভাই? তার বোন তো এখানে কথা বলতে পারছিল। এটা তার জন্য অনেক ভালো একটা বিষয় ছিল। সে তখন বলে যে, তুই কথা বলতে পারছিস? তখন তার বোন টং বলে, হ্যাঁ। তখন লিন বলে যে, আমি খুব ভালো করেই জানি এটা মাস্টার কেন করেছে। কারণ সে জানতো যে নিডলস দিয়ে তার কাজ হচ্ছে না, তার কাজ এইভাবেই হবে। তাই উনি এমন কাজ করেছেন, তাই না? হু তখন বিষয়টা স্বীকার করে যে হ্যাঁ, সে এই জন্যই এমনটা করেছে। আর বলে এটাই তার চিকিৎসা ছিল।
এখানে লিং অনেক নিজেকে লজ্জিত ফিল করে, কারণ সে ইচ্ছে করে সবকিছু করেনি, তাকে অনেক বকাঝকা করেছিল। তখন তং যায় তাকে ধন্যবাদ জানাতে। তখন তং তাকে বলে, আমি জানতাম তুমি আমাকে চিকিৎসা করে সুস্থ করতে পারবে। আমি তোমাকে কি বলে খুশি করতে পারবো? সে বলে, আমি খুশি হয়ে যাব তুমি যদি আমাকে দুলাভাই বলো। এটা শুনে সে তো তার বোনের দিকে তাকায়, কিন্তু সে তাকে কি বলেছে এই বিষয়টা নিয়ে সে খুব এক্সাইটেড ছিল বা অনেক রেগে ছিল। যেহেতু সে সব বিষয় নিয়ে একটু রেগে যেত বা কনফিউজ হতো, তখন সে তাকে বলে যে ভাইয়া বলেছে তাকে জিজু বলে ডাকতে। তখন সে বলে, হ্যাঁ, এটা হয়তো সম্ভব হতে পারে যদি তুমি আমার দাদাকে সুস্থ করে তুলতে পারো। যদি আমার দাদা সুস্থ হয়ে যায় তাহলে আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। হু বলে সে খুব তাড়াতাড়ি তাদের দাদাকে সুস্থ করে দিবে। তখন সে অনেকটাই আশা ফিরে পায় যে হয়তো তার কাজ হয়ে যাবে। তখনই একজন মেড এসে বলে যে তার চাচা এসেছে তার সাথে দেখা করতে। যখন সে শুনতে পায় তার সেকেন্ড চাচা এসেছে তার সাথে দেখা করতে, সে তখন তার সাথে কথা বলতে চলে যায়। তার চাচা জিজ্ঞাসা করে, শুনলাম তং নাকি অসুস্থ, তাই তাকে দেখতে এলাম। লিন বলে, হ্যাঁ, তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হসপিটালে অ্যাডমিট রয়েছে, তার এখনো জ্ঞান ফেরেনি। তবে আমি বলবো না সে কোন হসপিটালে রয়েছে। তখন তার চাচা তাকে বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? লিং বলে, আমি খুব ভালো করেই জানি আপনি লং এর সাথে মিলে আছেন। যেহেতু আপনি লং এর সাথে সিক্রেটলি মিটিং করেন, তার মানে আপনি এইসবে আছেন, এটা তো কনফার্ম, তাই না? তখন চাচা বলে যে তোমার কি মনে হয় তুমি তোমার দাদাকে বাঁচাতে পারবে? টংকে না হয় বাঁচিয়ে নিলে, কিন্তু দাদাকে কিভাবে বাঁচাবে? উনি তো কখনোই সুস্থ হবেন না। উনি যেমনটা আছেন উনি খুব তাড়াতাড়ি মারা যাবেন। এটা শুনে সে অনেক বেশি রেগে যায় আর বলে, আপনি এসব কিভাবে বলতে পারেন? তাদের মধ্যে অনেকক্ষণ অনেক তর্ক হয়। এখানে তুমুল ঝগড়া টাইপের কিছু হয় একে অপরের সাথে। তখন তার চাচা বলে যে দেখে নিব তোমাকে তুমি কিভাবে তোমার দাদাকে সুস্থ করতে পারো। এই কথা বলে লোকটি এখান থেকে চলে যায়। তারপর সবাই তার কাছে চলে আসে। লিংকে জিজ্ঞাসা করে কি করবে তারা। লিংক বলে যে এখন আর আমার কিছু করার নেই। হু এর কাছে যায় আর তাকে গিয়ে বলে, প্লিজ তুমি আমার দাদাকে সুস্থ করে দাও। তখন হু বলে যে না, আসলে আমি এটা শিওর বলতে পারবো না, আগে আমার ওনাকে দেখতে হবে। তারপর সে হসপিটালে চলে যায় দাদাকে দেখার জন্য। দাদাকে দেখার পর সে সব চেক আপ করে বলে যে ওনাকে আমি কত পার্সেন্ট সুস্থ করতে পারবো আমি নিজেও জানি না, কারণ এই সব মামলায় এমন হয় যে রোগী সুস্থ হতেও পারে আবার নাও হতে পারে, তাই আমি শিওর কিভাবে দিতে পারি। লিন বলে, মাস্টার, আমার আপনার উপর অনেক ভরসা আছে, আমি জানি আপনি পারবেন। তখন হু বলে যে তোমার ভরসাই আমাকে অনেক সময় ভয় পাইয়ে দেয়। তুমি যে এত ভরসা করো, তুমি কি জানো এইসব আমি করতে পারবো কিনা? তখন সে বলে, আমি জানি তুমি পারবে। লিংয়ের এইসব কথা শুনে সে বলে, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে উনার বাঁচার চান্সেস 40%। হু বলে, দাদাকে বাঁচানোর চান্সেস 40% আছে। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। বলে, 1% চান্স যদি থাকতো আমার দাদাকে বাঁচানোর তাহলেও আমি চেষ্টা করতাম। তুমি চেষ্টা করে দেখো, দাদাকে যদি বাঁচাতে পারো তাহলে। আর যদি নাও পারো আমি তোমাকে কোনোদিনও কিছু বলবো না। যদি আমার দাদা সুস্থ নাও হন, কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য আমি তোমাকে কখনোই দোষারোপ করব না। এই বিষয়গুলো নিয়ে তুমি চিন্তা করো না, তুমি দাদার চিকিৎসা শুরু করে দাও। এদিকে ব্যাংক আর মিহুকে দেখানো হয়। মিহুর মা ব্যাংক মিহুকে নিয়ে একজন ডক্টরের কাছে যায়। ডক্টর বলে তার ব্রেনে নাকি একটি নিডেল রয়েছে, ওই নিডেলটার জন্য তার এমন হচ্ছে। 3 বছর ধরে একটি নিডেল তার ব্রেনের মধ্যে রয়েছে, তারা কি এটা জানতেও পারে না? তখন সে বলে, এটা কি আমার সাথে হুয়ের ফ্যামিলি করেছে? তখন সে বলে যে এটা তো আমি জানি না। তখন তাকে দেখানো হয় যে এই নিডেলটি যদি বার করা হয় তাহলে তার মেয়ে মারা যাবে। এটা একদম 99%। এটা শোনার পর তারা অবাক হয়ে যায় আর বলে, এখন কি করব, আমাদের হাতে কি কিছুই নেই? তখন ডক্টর বলেন, না, আমাদের হাতেও কিছু নেই, আপনাদের হাতেও কিছু নেই। এতদিন যাবৎ নিডেলটা আপনার মেয়ের ভিতরে আছে, আপনারা বলতেও পারেন না, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মা মেয়ে দুইজনই চিন্তিত হয়ে পড়ে। মা তো বলে যে কি করব আমি এখন, আমার মেয়েকে কিভাবে সুস্থ করব? ডক্টর, প্লিজ আমাকে কোনো উপায় বলুন। তখন সে বলে, আপনার মেয়ে যে কোনো সময় বেহুশ হয়ে যেতে পারে, আমি চাইলেও কিছু করতে পারবো না। ডক্টরের কাছে তার মা হাত জোড় করে মিনতি করতে শুরু করে। মেয়েকে দেখে কান্না করে যে কিভাবে আমি আমার মেয়েকে সুস্থ করব। সে অনেক বেশি কষ্টে কান্না করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে তার জ্ঞান হারিয়ে ফেলে।
তারপর আমাদের একটি মিটিং এর সিন দেখানো হয়, যেই মিটিং এ সিইও বানানো হয় লংকে, যার কারণে লিং এর অবস্থা এখানে খুব খারাপ হয়ে যায়। সে যখন এখান থেকে চলে যাবে তখনই লং তার সামনে আসে আর বলে, আমাকে চুজ না করা তোমার লাইফের সবচেয়ে বড় বোকামি ছিল, এটা কি এখন তুমি বুঝতে পারছো? তখন সে বলে, আমার লাইফের শেষ সিদ্ধান্ত যদি হতো এটা যে তোমাকে চুজ করা, তখন আমি তোমাকে চুজ করতাম না, কারণ তোমার মতো একজন ছেলেকে চুজ করার থেকে আমার সারা জীবন সিঙ্গেল থাকাও অনেক ভালো। একথা বলে এখান থেকে সে চলে যায়। লং অনেক বেশি রেগে যায়। তারপর সে তিং আর তার চাচার সাথে মিলে একটি মিটিং করে। তিংকে আপনারা তো চিনতেই পারছেন, ওই মহিলাটির ছেলে। জিন নামের যে একজন মহিলা ছিল আর তার ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল লিংয়ের, এটা মূলত ওই ছেলে। এখানে তারা প্ল্যান করছিল কিভাবে কি করা যায়। এদিকে আমাদের হুকে দেখানো হয়, যে কিনা হসপিটালে অ্যাডমিট ছিল। তার কিভাবে বা অ্যাক্সিডেন্ট হলো, তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা খুবই খারাপ ছিল। তখন লিন বলে, আমার বিশ্বাসই হচ্ছে না আপনি অসুস্থ। আমার মনে হচ্ছে আপনি সুস্থই আছেন। আপনি অযথা নাটক করছেন। তখন এখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে সব সিচুয়েশন তাদেরকে জানায়। তারপর অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পরও আমরা লিনকে দেখতে পাই, যে কিনা হুয়ের কাছে আসার অনেক চেষ্টা করছিল। তখনই সে বাধ্য হয়ে ডক্টরকে ডাকে। ডক্টরকে সে কি বলবে খুঁজে পাচ্ছিল না। তাই সে বলে তার গায়ে ব্যথা হচ্ছে। ডক্টর বলে, তোমার কোন জায়গাটিতে ব্যথা হচ্ছে না এটা আমাকে একটু বলতে পারবে? তখন সে কিছুই বলতে পারে না। এদিকে আমাদের তাদের গেমের সিন দেখানো হয়। এখানে তিন চাচা সবাই মিলেই গেম খেলছিল। তখনই লং আসে, তাদেরকে একটি নিউজ দেয়। তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। হু এখন অসুস্থ, হসপিটালে আছে, তার মানে তারা এখন একদম ভালোভাবেই কাজগুলো করতে পারবে। তারা আসলে কি প্ল্যান করেছিল এটা আমাদের বলা হয় না, কিন্তু ঘটনা এমন ছিল তারা হয়তো কোনো বড় ধরনের প্ল্যান করেছিল, যেটা এখন আমরা জানতে পারছি না, পরবর্তীতে জানতে পারবো। তারা তারপর আবারও গেম শুরু করে দেয়, তাদের মতো করে গেম খেলছিল, একে অপরের সাথে কথা বলছিল। এই বিষয়টা যেমন চাপা পড়েই যাচ্ছিল, মনে হচ্ছিল হয়তো তাদের প্ল্যান সাকসেসের দিকেই যাচ্ছে। তারা যখন প্ল্যান সাকসেস করে এখান থেকে বেরিয়ে যায়, তখন আমরা দেখতে পাই এখানে তং আর লিং ছিল। তং আর লিংয়ের বাসায় এসে তারা তাদেরকে বলে যে তারা তাদের বাসা থেকে বের হয়ে যেতে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, লিংয়ের চাচাও সাথে ছিল, সে লংয়ের সাথে মিলেছিল। তং বলে, আপু এখন আমরা কোথায় যাব? তখন সে বলে, আমি বলেছিলাম না আমার সাথে হাত মিলিয়ে নাও, না হয় তোমাকে পছলাতে হবে। তখন লিং বলে, আমি বারবার বলেছি আমি যাই করি না কেন, আমার কাছে যদি কোনো সম্পত্তি নাও থাকে, তোমার কাছে কখনোই আমি মাথা নত করব না। তুমি যদি এটা মনে করে থাকো আমি তোমার কাছে মাথা নত করব, তাহলে এটা তোমার ভুল ধারণা। তখন সে বলে, এত বড় বড় কথা বলে কী লাভ হবে? তুমি তো খুব ভালো করেই জানো তোমাকে কি করতে হবে। তখন সে বলে যে এদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক আমার এই বাংলো থেকে, কারণ এখানের সিও আমি, আর তোমার দাদা খুব তাড়াতাড়ি মরতে চলেছে। তখন তারা বলে যে এইসব বিষয়ে কথা না বলতে, কারণ তাদের দাদা এখনও মারা যায়নি, মারা গেলে তারপর তারা যাতে তার দাদাকে মৃত বলে ঘোষণা করে। তখন তার চাচা বলে যে আমি খুব ভালো করেই জানি তোমার দাদা খুব তাড়াতাড়ি মারা যাবে। তখন সে বলে, আপনি তো খুব ভালো করে জানেন যে আপনি আমাদের রিলেটিভ, তাহলে এমনটা কেন করছেন? তখন সে তাকে বলে যে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তখনই এখানে তিন চলে আসে হিরো সাজার জন্য। এখানে আমরা বুঝতে পারি যে আসলে এটাই মূলত তাদের নাটক ছিল। এখানে তারা প্ল্যান করে, একে অপরের সাথে মারামারি লেগে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি ওই যে পার্টির সময় তারা প্ল্যান করেছিল, এটাই মূলত তাদের প্ল্যান ছিল। তিং তাদের বাঁচাতে যাবে, ওই জায়গায় গিয়ে সে হিরো হয়ে যাবে। এখানে সে লংকে খুব জোরে একটা থাপ্পড় মারে। চাচা তখন বলে যে চিন্তা করো না, এটা নিয়ে এখন আর আমাদের চিন্তা না করাই উচিত। তখন তিং বলে যে তুমি আর তং আমার সাথে যাবে, আর তোমাকে আমি সিও বানিয়ে দিব। তারা এখানে এমনভাবে নাটক করছিল যে সত্যি তারা হয়তো তিংকে ভয় পেয়েছে, কিন্তু এটা যে তাদের প্ল্যান এটা তো জানতো না কেউ। তারা এমনভাবে নাটক সাজায় যে মনে হচ্ছিল এটা রিয়েল, কিন্তু তিং বলে এখান থেকে কেউ যাবে না, তোমরা এখানেই থাকবে। তবে তারা এখান থেকে চলে যায়। এখানে তাদের প্ল্যান আর সাকসেস হতে পারে না, একে অপরকে দোষারোপ করে। তখন তিং বলে যে আচ্ছা, এদেরকে আমি আবারও ম্যানেজ করে নিব, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। সিন পরিবর্তন হয়, আমরা মিহুকে দেখতে পাই যে কিনা তার মায়ের সাথে ছিল। মিহু অনেক বেশি অসুস্থ ছিল, তাই সে হসপিটালে অ্যাডমিট ছিল। মিহুর মা অনেক বেশি কান্না করে মিহুর জন্য, তার অনেক খারাপ লাগছিল। তার মেয়েকে সে কিভাবে সুস্থ করবে এটা ছিল তার চিন্তার বিষয়। কোনোভাবেই সে তার মেয়ের সুস্থতার কথা চিন্তাই করতে পারছিল না।
সে হুকে দোষারোপ করতে শুরু করে, হুয়ের জন্য এমনটা হয়েছে। মিহু বলে, মা চিন্তা করো না, যদি আমার কপাল খারাপ হয় তাহলে আমি অবশ্যই মারা যাব, আর যদি ভালো হয় তাহলে তো জীবিত থাকবো। হু হসপিটালে মিহুর কথাই বলছিল 3 বছর আগে আমি তার মাথায় একটি নিডেল গাড়ি। তারপর দাদা বলেছিল যে এই নিডেলটাকে বার করতে হবে, আর দাদা আমার সাথে তার এঙ্গেজমেন্ট ফিক্সড করেছিল এই জন্য। এই নিডেলটা যদি বার নাও করা হয়, তার যদি আমার সাথে বিয়ে হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে। একথা শুনে লিন বলে, আপনি আমার গ্র্যান্ডমাস্টার, আপনার অন্য কারোর সাথে বিয়ে হবে এটা আমি কল্পনাও করতে পারি না, এটা আমি মানতে পারবো না যে আপনি অন্য কাউকে বিয়ে করবেন। তখন সে বলে, লিনকেই আমি বিয়ে করব, অন্য কাউকে করব না। মিহুকে আমি বিয়ে করব না, কারণ মিহুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর তার যে তেজ দেখলাম তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তখন অনেক বেশি রেগে যায় লিন, বলে, আপনি আমার গ্র্যান্ডমাস্টার, আমি বলেছি না আপনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না বা এইসব বিষয়ে চিন্তা করতে পারবেন না। তখনই এখানে তিন চলে আসে, আর তিন এসে তো উল্টাপাল্টা কথা বলবে এটা নর্মাল ছিল। তার গার্ডদেরকে সে এখান থেকে তাড়িয়ে দেয়, আর বলতে শুরু করে, কি হলো, তোমার কি অবস্থা, খুব বাজে অবস্থা তাই না? তুমি এখন কিভাবে লিঙ্ককে প্রোটেক্ট করবে? তুমি তো এত বড় বড় কথা বলছিলে যে লিঙ্ককে কিছু হতে দিবে না, এখন প্রোটেক্ট করে দেখাও লিঙ্ককে। নিজেই তো হসপিটালে অ্যাডমিট রয়েছো, তারপরে কিভাবে বলতে পারো যে তুমি লিঙ্ককে প্রোটেক্ট করবে? তখন সে বলে, কিভাবে করব এটা আমি পরে দেখে নিব। সিন এসে হুকে উল্টাপাল্টা কথা শোনায়, তাকে বলে যে তোমাকে খুন করা বা তোমাকে মারা আমার জন্য কিছুই না, কারণ এখন তুমি অসুস্থ। সে যখন তাকে মারতেই যাবে তখনই সিনের মা এখানে চলে আসে। সিনের মাকে আপনারা তো খুব ভালো করেই জানেন, জিন। জিন এখানে এসে তার ছেলেকে অনেক বকাঝকা করে, বলে উনি আমার মাস্টার, ওনার সাথে তোকে কথা বলতে নিষেধ করেছি। তারপর এখান থেকে চলে যাওয়ার কথা বলা হয় লিনকে, তবে লিন এখানে থেকে যেতে চায় না। তারপর সে তার মাস্টারের কপালে কিস করে এখান থেকে চলে যায়, আর বলে, আমি বাহিরেই অপেক্ষা করছি। তারপর সে হুইয়ের কাছে ক্ষমা চায়, বলে, আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে, আর তোমাকে কোনো কিছু সহ্য করতে হবে না। সে তখন বলে যে তোমার ছেলেকে তুমি আগে কন্ট্রোল করো, তোমাকে একবার নয় বারবার বলেছি। সিন তখনই আবার এখানেই চলে আসে। সিনের এভাবে চলে আসা দেখে সে তো অবাক হয়, আর বলে, তুমি এখানে কেন এলে? তখন সে তার মাকে বলে যে, মা, আমি এখানে এসেছি এটা জানার জন্য যে তার আর আপনার মধ্যে কি সম্পর্ক। তখন সে তাকে জানায় যে সে আমার মাস্টার, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাকে আমি অনেক আগেই চিনি, তোমাকে আমি বলেছি না সে আমাকে সুস্থ করেছে। তখন সে বলে, না আমি এইসব মানি না, যে কোনো বিনিময়ে আমি লিঙ্ককে চাই, আর লিঙ্কের জন্য তাকে আমি যে কোনো কিছু করতেও পারি। কিছুক্ষণ পর সে তাকে বলে যে তুমি আমার পা টিপে দাও। তাই জিনও তার পা টিপে দেয়। এইভাবে নিজের মাকে অন্য কারো পা টিপতে দেখে সে অনেক বেশি রেগে যায়, আর বলে, এই লোকটির সাথে তুমি এমন কেন করছো? এখানে জিন নামের মহিলাটি তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল। আসলে এটা কেন, এটা আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু এখানে হুয়া তার সুযোগ নিচ্ছিল। আসলে সে তার ছেলের সাথে জেদ মেটানোর জন্য এইসব করছিল। তখনই বুকে দেখে ব্যাং এদিকে তেড়ে আসে। ব্যাংকে বলে, তুমি আমার মেয়ের মাথায় এই নিডেল ঢুকিয়েছো, এই নিডেলের জন্য আমার মেয়ের এত ক্ষতি হচ্ছে। সে তাকে মারার জন্য একদম তেড়ে আসে, মারতে শুরু করে। এক পর্যায়ে সে জানতে পারে যে হুয়ের আসলেই কিছু হয়নি, সে আসলে অ্যাক্টিং করছে, আর তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য সে সিকিউরিটি গার্ড ডাকে। জিনও এখানে জানতে পারে যে সে হয়তো নাটক করছে। আসলে সে তো নাটকই করছিল। নাটক কেন করছিল এটা আমাদের বোঝানো হয় না, তবে সে তাকে জানায় যে আমি আসলে নিডেলটি তোমার মেয়ের খারাপের জন্য দেইনি, তার ভালোর জন্যই দিয়েছিলাম, এখন ভালো হবে না খারাপ হবে এটা আমি জানি না। গার্ডরা যখন তাকে এখান থেকে নিয়ে যায় তখন সে জিনকে বলে, আমি শুধু তোমাকে এটা বোঝাতে চেয়েছি তোমার ছেলে আমার কতটা ক্ষতি চায়, তুমি তো নিজের চোখেই দেখলে সে আমাকে মারার জন্য কিভাবে এলো, এটা বোঝানোর জন্যই আমি এমনটা করেছি। জিন তখন তার সাথে রোমান্টিক হতে শুরু করে। আমি বুঝলাম না রে বাবা, তার ছেলের বয়সী ছেলের সাথে এইভাবে কি করলো সে? এখানে কি আপনাদের মামুন লায়লার কথা মনে হচ্ছে? আচ্ছা বাদ দেন। এদিকে আমরা লংকে দেখতে পাই, যে কিনা মিহুর রুমের সামনেই ছিল, মিহুকে রুম থেকে দেখছিল, আর মনে মনে ভাবছিল মিহুর আশেপাশে থাকার সত্ত্বেও সে মিহুর কোনো ক্ষতি করতে পারেনি, আজ পর্যন্ত তার সুযোগ নিতে পারেনি। তখনই মিহুর মা এখানে চলে আসে, আর লংকে দেখে কান্না করতে শুরু করে, বলে, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ বাবা, আমি কিভাবে আমার মেয়েকে সুস্থ করে তুলবো এটাই আমি কল্পনা করে পাচ্ছি না, সবকিছু হুয়ের জন্য হয়েছে, সেই সবকিছু করেছে। তখন সে বলে, আচ্ছা আমি মিহুর কাছে যাচ্ছি। মিহুর সাথে গিয়ে সে কথা বলে, আর মিহুকে জানায় যে মিহুকে সে একটি জায়গায় নিয়ে যাবে, তাকে কিছু মেডিসিন খাওয়ার কথা বলে, বলে এগুলো তোমার মা তোমাকে খাওয়ার কথা বলেছে। তখন সে বলে যে না, আমি মেডিসিনগুলো নিতে চাই না, আমি জানি আমার কাছে খুব সময় কম। মেয়েটি আসলেই খুব চিন্তিত ছিল।
এদিকে হুয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে। হু তখন তাকে জানায় যে এক কাজ করো, তুমি মিহুকে দেখে আসো। তারপর সে বলে লিংকে সে এই মেডিসিন দিত, লিংক সবসময় এই মেডিসিন নেয়। তখন সে বলে হ্যাঁ, এই মেডিসিন তাকে কে দিয়েছে এটা বলো। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আমি দিয়েছিলাম। সিন পরিবর্তন হয়। আমাদের মিহুকে দেখানো হয়। মিহুকে অন্য একটি মাস্টারের কাছে নিয়ে আসা হয়। আসলে লোকটি মাস্টার ছিল না, তাকে ফেকভাবে মাস্টার সাজিয়ে আনা হয়েছে। মাস্টার হিসেবে তাকে যখন আনা হয় তখন সে তাকে জানায় যে সে তার মেয়ের চিকিৎসা করবে। তবে এখানে ব্যাংক থাকতে পারবে না। ব্যাংক প্রথমে তো কিছুটা অবাক হয়, তারপর সে মনে মনে ভাবে আমার মেয়ের সুস্থতা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এখান থেকে চলে যেতেও রাজি আছি। আপনি আমার মেয়ের চিকিৎসা করুন। মিহুকে সে বলে তুই এখানে থাক, আমি চলে যাচ্ছি। তারপর আমরা দেখতে পাই মিহুকে একটি রুমের কাছে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সে তার জায়গায় চলে আসে। মিহু বেহুশ হয়ে যায়। মিহুকে বেহুশ হতে দেখে লং তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ওই ডুঙ্গি মাস্টারটি তাকে বলে যে আমার অনেক বেশি টাকার প্রয়োজন। তুমি এত সুন্দর একটি মেয়েকে বুক করে খাবে আর আমাকে টাকা কম দিবে? তখন সে বলে নিন, আপনার যা টাকা প্রয়োজন আপনি নিয়ে নিন। আমার এই মেয়েটাকেই প্রয়োজন ছিল। তারপর সে মিহুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিন এখানে কাট করে আমাদের আবারও হুকে দেখানো হয়। হু জানতে পারে মিহুকে একটি মাস্টারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আর মিহুর সম্পর্কে যখন সে জানতে পারে, তার মাকে কল করে, তখন সে অবাক হয়। কারণ এখানে আর কোনো মাস্টার ছিল না, সেই ছিল গ্র্যান্ড মাস্টার। আরেকজন যে মাস্টার ছিল সবাই তো তাকে চেনে। এছাড়া এখানে আর কোনো মাস্টার নেই তার জানা মতো। তারপর সে অবাক হয়। এখানে সে যেহেতু বলছিল যে সে মাস্টারের কাছে তার মেয়েকে নিয়ে গিয়েছে সুস্থ করার জন্য, তখন হু মনে মনে ভাবে এখানে তো আর কোনো মাস্টার নেই। তাহলে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো? সে ফোনে যোগাযোগ করে। এদিকে আমরা মিহুকে দেখতে পাই, তাকে একটি শর্ট ড্রেস পরিয়ে হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছিল। লং তার কাছে যায় আর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে কিছু করতে পারে না। এখানে সে ভয় পেয়ে যায় আর লংকে দেখে তো মিহুর অবস্থা খারাপ হয়ে যায়। সে মনে মনে তাকে ভালো মানুষ ভেবেছিল, কিন্তু এখন তো সে দেখতে পাচ্ছে সে একজন শয়তান পিশাচ। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার সাথে লড়াই কিভাবে করবে? সে তার শরীরের অন্যান্য জায়গায় হাত দিতে শুরু করে। তখন সে তাকে আঘাত করে। আঘাত করার সাথে সাথেই সে তাকে বলে যে তোমার মতো ছেলেকে সহ্য করাও আমার জন্য অনেক টাফ, কারণ তোমাকে আমি অনেক বেশি ঘৃণা করি। তোমার যে চরিত্র এত খারাপ আমি কখনো কল্পনাও করতে পারিনি। সে তার সাথে জোরাজুরি করে এক পর্যায়ে অবস্থা তার খারাপ হয়ে যায়। যখন সে তার গলা চেপে ধরে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই মিহু মারা যাবে। মিহু যখনই মারা যাবে মনে হচ্ছিল তখন সে তার গলা ছেড়ে দেয়। বলে তোমাকে এইভাবে আমি মারবো না, তোমার ভিডিও করে আমি অনলাইনে ভাইরাল করে দিব। মিহু অনেক বেশি চিন্তিত ছিল। সে তার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়। নিজেকে বাঁচানোর জন্য মিহু আপ্রাণ চেষ্টা করে। এক পর্যায়ে তার কানেই কামড় দিয়ে বসে। তখন সে বলে তুমি কি করেছো এটা ভুলে যেও না। তোমাকে এখন তো আমি একদমই ছাড়বো না। সে যখন তাকে মারতেই যাবে তখনই এখানে হু চলে আসে। হু এসে তাকে সেফলি এখান থেকে বের করার চেষ্টা করে। তখনই হুয়ের সাথে সাথেই ব্যাং চলে আসে। ব্যাং যখন বিষয়টা বুঝতে পারে তখন সে তাকে উড়াদুড়া মারতে শুরু করে। ব্যাং নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে খুব বাজেভাবে মারে আর বলে তোকে আমি ভালো লোক মনে করেছিলাম। আর এই বিষয়ে তারা হুকেও বুঝতে পারে যে হু কতটা ভালো মানুষ। এখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয় আর বলা হয় তাকে তার উচিত শিক্ষা দেওয়া হয়। ব্যাং যখন তার মেয়েকে পায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে হুকে গ্র্যান্ড মাস্টার হিসেবে মানতে রাজি হয়ে যায়। বাসায় এসে যখন সে সবকিছু জানতে পারে যে হু আসলে গ্র্যান্ড মাস্টার, তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার কাছে ক্ষমা চায়। বলে তাকে সে এতদিন যাবৎ ভুল বুঝে এসেছে। তখন সে তাকে বলে আমি জেনে বুঝে তোমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙিনি। আচ্ছা বাবা, আমাকে ক্ষমা করে দাও। এখন আমি চাই আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়ের সুস্থ হওয়ার একটু ধারণা আমাকে দিলে ভালো হতো। আমার মেয়ে কি সুস্থ হবে? তখন সে বলে আপনার মেয়েকে বিয়ে দিলে হয়তো আপনার মেয়ে সুস্থ হতে পারে, কিন্তু আমি সঠিক একদম বলতে পারবো না। তখন এখানে লিন বলে যে কিভাবে আপনি আপনার মেয়ের বিয়ে তার সাথে দিতে চান? আপনি কি জানেন তার যে লাভার আছে আর তার লাভার হচ্ছে লিংক? এটা শোনার পর মহিলাটি বলে আমি শুধু এঙ্গেজমেন্ট ভাঙলাম, এর ভিতরেই তুমি লাভার বানিয়ে নিলে, এটা কিভাবে সম্ভব? তখন সে বলে হ্যাঁ এটাই সম্ভব। আপনি চাইলে আপনার মেয়েকে এক রাতের জন্য তার কাছে দিতে পারেন। যদি দেখা যায় সে সুস্থ হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আর কি করার আছে? তখন মিহুর মা ব্যাংক অনেক বেশি কষ্ট পায়। মনে মনে ভাবে এই কাজও আমাকে করতে হবে আমার মেয়েকে বাঁচানোর জন্য, এছাড়া কি কোনো অপশন নেই? এখানে লিন মনে মনে ভাবে মহিলাটির শিক্ষা হোক, মহিলাটি অনেক
বাজে ব্যবহার করতো সবার সাথে। মহিলাটি অনেক বেশি কষ্ট পায়। মনে মনে ভাবে কি করবে, এটা কি সম্ভব, না কোনো মিরাক্কেল ডাক্তার আসবে তার মেয়েকে বাঁচানোর জন্য। এটা যদি সম্ভব হতো তাহলে তার মেয়েকে সে এভাবেই দিয়ে দিত। সে বলে আচ্ছা, আমি হুয়ের কাছে আমার মেয়েকে আমানত হিসাবে দিলাম, যদি সে সুস্থ করতে পারে তাহলে তো ভালো। এদিকে আমাদের লিংকে দেখানো হয় যে কিনা তার দাদার আইসিইউর সামনে ছিল। তখন তার বোন এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আপু, সে বলে কিছুই না, তার শরীরটা আসলেই অনেক খারাপ ছিল। তার কাছে তখন অফিসিয়াল একটি কল আসে। সে কলটি অ্যাটেন্ড করার পর তার বোনের সাথে কথা বলে। তার বোন তাকে জানায়, আপু তোর টেস্ট করা উচিত ছিল। তখন সে বলে যে না, আমি এখন টেস্ট করব না, পরে করব। তখন সে বলে হুয়ের সম্পর্কে তোর কেমন ধারণা, তুই কি হুকে বিয়ে করবি? তখন সে বলে হু সম্পর্কে এখন কথা বলা বন্ধ কর। তার আবারও খারাপ লাগতে শুরু করে। তখন সে মনে মনে ভাবে সে কি আসলেই প্রেগনেন্ট, এটা তো হওয়া পসিবল নয়। তারপর সে ভাবে যে টেস্ট করে নিব। এদিকে আমরা এই গুন্ডাদেরকে দেখতে পাই যারা কিনা বসে বসে হয়তো কোনো প্ল্যান করছিল। আর সাথে তাদের কি কাজ ছিল, তারা স্মোক করবে, ড্রিঙ্ক করবে, গুন্ডাদের কাজই তো তাই হয়, তাই না? তো তারা তাই করছিল আর ভাবছিল কিভাবে ধ্বংস করা যায় লিংকে। কারণ তারা লিংয়ের শত্রু, লিংকে ধ্বংস করাই তাদের একমাত্র কাজ। সিন পরিবর্তন হয় লিংয়ের কাছে। এদিকে আমরা লিংকে দেখতে পাই যে কিনা সত্যিই প্রেগনেন্ট ছিল। এটা তার জন্য অনেক খারাপ একটি নিউজ ছিল। এটা সে কল্পনাও করতে পারেনি তার সাথে ঘটবে। এদিকে মিহুকে দেখানো হয়। মিহুর চিকিৎসা করছিল হু। হু মনে মনে ভাবছিল সে কি সত্যি মিহুকে বাঁচাতে পারবে, নাকি এটা কখনোই সম্ভব হবে না। এদিকে সিন পরিবর্তন হয়, আমাদের জিনকে দেখানো হয় যে কিনা দুইজন প্রফেসরের সাথে কথা বলছিল যে সত্যি কি সে মিহুকে বাঁচাতে পারবে, আর মিহুকে বাঁচানোর প্রসেস কি এতই সহজ। তখন তারা জানায় যে না, মিহুকে বাঁচানোর প্রসেস এতটা সহজ নয়। তবে সে যদি এটা করতে পারে তাহলে সে অনেক বড় জিনিয়াস একজন লোক। এদিকে আমরা মিহুকে দেখতে পাই, সে তাকে দেখার পর চেক আপ করে তাকে জানায় যে এটা অনেক রিস্ক হয়ে যাবে। তখন মিহু বলে আমি কি সত্যি বাঁচবো নাকি মারা যাব, এটা আমি নিজেও জানি না। এছাড়া আমার কোনো চিকিৎসাও নেই, তাই না? যদি কোনো অন্য চিকিৎসা থাকতো তাহলে ওইটা আমি অবশ্যই করতাম। আর হো, তুমি অনেক ভালো মানুষ। আমার মা বারবার তোমাকে অনেক বকাঝকা করেছে, আমিও তোমাকে অনেক ধরনের কথা শুনিয়েছি আমার মায়ের কথায়, কিন্তু তুমি কখনো খারাপ ব্যবহার করনি আমাদের সাথে, বা এমনও বলনি যে আমার চিকিৎসা করবে না। এত কিছুর পরও তুমি আমার চিকিৎসা করতে রাজি হয়েছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা মারা যায় বা তারা মারা যেতে চলেছে তাদের কথা কিন্তু শুনতে হয়। তুমি কি আমার সাথে লাঞ্চ করতে যাবে? তখন সে লাঞ্চ করার জন্য রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়। হসপিটালে আমরা লিংকে দেখতে পাই, তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটি জায়গায় যাওয়ার কথা বলে। বলে এখানে নাকি তার বাবার কিছু জিনিসপত্র ছিল, ওইগুলো কেউ সরানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে ওয়াশরুমে আসে আর কারোর সাথে কথা বলে। আপনার প্ল্যান অনুযায়ী আমি কাজ করে দিয়েছি, প্লিজ এখন আর আমাকে কিছু করতে বলবেন না। আপনি যা বলেছেন ওই অনুযায়ী কাজ হয়ে যাবে। এখানে আমরা বুঝতে পারি সে হয়তো কারোর সাথে মিলে রয়েছে। এদিকে টংকে দেখানো হয় যে কিনা তার বোনের কোনো খবর না পেয়ে তার বোনকে বারবার কল করার চেষ্টা করছিল। তবে সে কোনোভাবেই তার বোনকে কলে পাচ্ছিল না। এদিকে হু চলে যায় মেহুর সাথে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে তার রেস্টুরেন্টের বিল না দিয়ে বাইরে চলে আসে। তখন সে তাকে বলে তোমাকে বাঁচানোর আরেকটি রাস্তা রয়েছে, ওইটা আমরা ট্রাই করতে পারি, কিন্তু এর আগে চলো রেস্টুরেন্টের বিলটি দিয়ে দিই। তখন মিহু বলে যে পাগল, আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে চলে এসেছি, এখন তো আর বিল দেওয়ার প্রয়োজন নেই। তখন সে তাকে জানায় জিনের সাথে তাদের দেখা করতে হবে। তারা চলে যায় জিনের সাথে দেখা করতে। জিনকে যখন বলে এই ট্রিটমেন্টের মাধ্যমে তারা দুইজনই সুস্থ হতে পারবে, কিন্তু তাদের জানের রিস্ক আছে। একথা শুনে জিন প্রথমে রাজি হতে চায় না। তখন এখানে থাকা দুইজন প্রফেসর বলে যে এটা ট্রাই করে দেখা যেতে পারে। তখন মিহু রাজি হয়ে যায় ট্রাই করার জন্য, বলে আমি যদি মারাও যাই এতে আমার কোনো প্রবলেম হবে না। তাই তারা চিন্তা করে যে তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিবে। এখানে হু অনেক বেশি কষ্টে ছিল আর সে অনেক চিন্তিতও ছিল, কারণ এই চিকিৎসাটা তাদের এই জায়গায় প্রথম প্রচালিত হচ্ছিল। আর এটা সাকসেস হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, হয়তো হু মারা যাবে, আর না হয় এই দুইজন থেকে একজন বা দুইজনও মারা যেতে পারে। প্রফেসররা বলছিল এই ট্রিটমেন্ট শুরু না করাই ভালো হবে, আমরা কখনোই ভাবিনি এটা কখনো সাকসেস হতে পারে। তখন হু বলে যে আমি যদিও মারা যাই কোনো প্রবলেম নেই, কিন্তু ওদেরকে আমি মরতে দিব না, ওদেরকে সেভ করা আমার দায়িত্ব। সিনটি এখানে কাট করে আমাদের লিংকে দেখানো হয় যে কিনা একটি রুমে বন্দি ছিল। তখন সে তিনকে দেখতে পায়, তিনকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়।
তিনকে সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, কিছু করিনি, তবে করব। এদিকে তাদের চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল। চিকিৎসা চলাকালীন সবাই অনেক বেশি ভয়ে ছিল। সবচেয়ে ভয়ে ছিল হু। মাস্টাররাও অনেক বেশি চিন্তিত ছিল কিভাবে এই ট্রিটমেন্ট কমপ্লিট হবে। তখনই এখানে তং চলে আসে। তং এসে লিনকে বলে, আমাকে ভিতরে যেতে দাও, হুয়ের সাথে কথা বলতে হবে, কারণ আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন লিন বলে যে দুনিয়া যদি উল্টোপাল্টাও হয়ে যায়, এখন আমি তাকে ডাকতে পারবো না, কারণ হু বলেছে এখান থেকে ডাকা নিষেধ। আর নিষেধ কেন আমি বলে রাখি, উনি এখন যেই চিকিৎসাটা করছেন এটা অনেক রিস্কের, তাই উনাকে ডাকা যাবে না। তং অপেক্ষা করছিল, তার অপেক্ষার পর যেন শেষই হচ্ছিল না। তারপর আমরা দেখতে পাই সে তো তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করেছিল। এমনভাবে জোর জবরদস্তি করছিল সে নিজেকে সেভ করতে পারছিল না। এক পর্যায়ে সে তার মাথায় বোতল ভেঙে দেয়। কিন্তু ঘটনা এমন ছিল, সে বোতল ভাঙার পরও বেহুশ হয়নি যে সে এখান থেকে পালাবে। কোনোভাবেই যেহেতু সে পালাতে পারছিল না, তাই সে নিজের গলায় এই ছুরিটি ধরে বসে। আসলে বোতল ভাঙা ছিল, ওই বোতলটিই ধরে বসে, যাতে সে নিজেকে সেভ করতে পারে। কিন্তু কোনোভাবেই সে নিজেকে সেভ করতে পারছিল না। তখনই আমরা বুকে দেখতে পাই যে কিনা রুম থেকে বেরিয়ে আসে। তং যখন তাকে সবকিছু খুলে বলে, তখন সে বলে যে আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কিন্তু তখনই এখানে জিন তার ছেলেকে কল করে, বলে, তিং তুই কোথায় আছিস? আর তুই খুব তাড়াতাড়ি সম্ভব লিংকে নিয়ে আয়, আমি জানি এটা তোর কাজ। তখন আমরা দেখতে পাই তিং এর কলটি তার খানে নিয়ে বলে যে তোমার যা প্রবলেম রয়েছে সবকিছু তো আমার সাথে, তাই না? তাহলে তুমি এমনটা কেন করছো? তোমার যত তাড়াতাড়ি সম্ভব লিংকে নিয়ে আসো। তখন সে বলে সে নাকি লিংকে নিয়ে আসতে পারবে না, তাকে লিংয়ের কাছে যাওয়ার কথা বলে। তখন সে বলে যে আচ্ছা, আমি আসছি। সে তখন তাকে জানায়, তোমার সাথে এখন আমি কি কি করব কিছুক্ষণের মধ্যেই তুমি জানতে পারবে। বউ অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর এখান থেকে পালাতে শুরু করে। সে দৌড়ে ওই আস্তানায় চলে যায় যেখানে প্রত্যেকটি গুন্ডারা ছিল। একে একে করে সে সবাইকেই মারতে থাকে। তারা তো তাকে ঘিরে ধরে। সে মনে করছিল হয়তো তারা তাকে মারতে পারবে, কিন্তু কেউই তাকে মারতে পারে না, কারণ তার কাছে তো স্পেশাল পাওয়ার ছিল। সে তার নিডল ইউজ করে তাকে সাথে সাথেই শেষ করে দেয়। তারপর চলে আসে মেইন গুন্ডার কাছে। তাকেও এসে মারতে চায়, কিন্তু তাকে মারতে আর পারে না। সে তখন চিৎকার করে তিনকে ডাকতে শুরু করে। তখনই তিন চলে আসে লিংকে নিয়ে, আর তার গলায় ছুরি ধরে বলে, আমি তাকে খুন করে দিব তুমি যদি আমার কথা না শোনো। তখন সে তার নিডলগুলো ইউজ করতে থাকে। নিডলগুলো দেওয়ার কারণে সে আর কিছুই করতে পারে না, এখানেই প্যারালাইসিস হয়ে যায়। যেহেতু সে প্যারালাইসিস ছিল, চাইলেও কিছু করতে পারতো না, তাই না? এদিকে আমরা লিংকে দেখতে পাই যে কিনা তার কাছে যায়। তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতেই যাবে, তখনই এখানে তার বোন তং চলে আসে। তং তাকে বলে যে আমি চলো তোমাকে নিয়ে যাচ্ছি। তখন লিং বলে, আমাকে হয়তো সে ড্রাগ দিয়ে দিয়েছে, তাই আমার মাথা ঘুরছে। হু, তুমি আমাকে একটু বাইরে নিয়ে যেতে পারবে? তখন সে বলে যে হু কেন তোকে বাইরে নিয়ে যাবে, আর দূর থেকে তিং সবকিছু দেখছিল। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। তখন সে অনেক বেশি রেগে যায় আর বলে, বন্ধ কর তোর এইসব নাটক। সে আমার হাজবেন্ড, সে আমাকে নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? তখন সে বলে, সে তোর কিভাবে হাজবেন্ড হতে পারে? সে কি তোকে বলেছে সে তোকে ভালোবাসে? যদি সে বলে থাকে তাহলে অবশ্যই আমি তোকে তার সাথে যেতে দিব। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো, তুমি টংকে ভালোবাসো নাকি লিংকে ভালোবাসো? বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আপুকে ভালোবাসো? বলবে তো? তখন তারা দুইজনই তাকে উড়াধুরা প্রশ্ন করতে শুরু করে। দুইজনের প্রশ্নের উত্তর সে কিভাবে দিবে বুঝতে পারছিল না। দুজনই তার কান ধরে বসে। লঙ্গ তখন ভাবে যে কি করব, আমি কি বলবো। তখনই তার স্বপ্নটাও ভেঙে যায়। স্বপ্ন ভাঙার পর আমরা দেখতে পাই সে তো ক্লাসরুমে ছিল। টিচার তাকে বলছিল যে এত লম্বা স্বপ্ন তো আমি কাউকে দেখতে বলিনি। স্বপ্ন দেখার কথা বলেছিলাম, কিন্তু এত লম্বা স্বপ্ন, তোমার স্বপ্নের মতো লম্বা স্বপ্ন কারোই হয়নি। সবাই ক্লাস থেকে উঠে যাচ্ছিল। এখানে আমরা বুঝতে পারি হুকে কেউই তেমন একটি পছন্দ করতো না। না তং পছন্দ করতো, না লিঙ্ক পছন্দ করতো। তার তো অন্য ক্লাসের স্টুডেন্টদের উপর ইন্টারেস্ট ছিল। সবাই যখন এখান থেকে চলে যায় তখন সে মনে মনে চিন্তা করে, এইসব আসলেই কি আমার স্বপ্ন ছিল? আসলে স্বপ্নের মধ্যেও কি আমি মানুষকে হেল্প করতে পারবো, তাদেরকে সাহায্য করতে পারবো, বাঁচাতে পারবো? এটা আমার জন্য অনেক কিছু। যেহেতু আমি লোকেদের বাঁচাতে পারবো, তাই আমার কাজ ঠিকঠাকভাবে করা উচিত। সে যখন চলে যেতে চায় তখনই তাকে কেউ আটকায়। আমরা দেখতে পারি এটা অন্য কেউ না, লিংক। তাকে বলে যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তুমি কি আমার সাথে কাজ করবে? হুও এখানে মুচকি হাসে। দুইজনের হাসি দেখে আমরা বুঝতে পারি সে ফাইনালি তার ভালোবাসাকে পেয়েছে। আর এই ভালোবাসা পাওয়ার মধ্যে দিয়েই আমাদের এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।